তোর মন পাড়ায় থাকতে দে আমার, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়, তুই চাইলে বল। দাদি, তোমাকে আদরের জামাই গত 1 বছরে একটা দিনও আমার লগে শোয় নাই। আমার পেটের ভেতরে যে বাচ্চাটা বাড়তেছে, আমি নিজেও জানি না হের পরিচয় কি, কেডা হের বাপ। কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো শিউলি। আদরের নাতনির এরকম কথা শুনে অবাক হয়ে যান মেহেরজান বিবি। কি বলবেন সেটা ভেবে পান না, তবুও কাপা কাপা গলায় বলেন, কি কস পুরা মুহি, কার লগে এদিন সংসার করছিস? মিহির কই? চোখের পানি মুছে ফেলে শিউলি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে দাদির উরু থেকে মাথা তুলে ব্যঙ্গাত্মকভাবে অস্পষ্ট সুরে বলে, সংসার? শব্দটাকে তাচ্ছিল্যের সাথে উপস্থাপন করে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। মেহেরজান বিবি অবাক বনে তার চোখ দরজার দিকে চেয়ে থাকে। শিউলি দরজা দিয়ে বের হয়ে মাঠের দিকেই হাঁটা দেয়। পিছন থেকে বৃদ্ধার চিৎকার ভেসে আসে। কই যাস পুরা মুহি? বৃদ্ধার কথা তার কান পর্যন্ত পৌঁছায় না। সে হাঁটতেই থাকে। মাঠ পেরোলেই জঙ্গল। মন্টুদাও ওদিকেই গরু চড়াতো। ডালিতে গোবর ভর্তি করে বটগাছ তার নিচে রেখে কচুপাতা তুলতে থাকে শিউলি। উজ্জ্বল শ্যামবর্ণে গায়ের রং তার, গোলগাল মুখের ধরন দেখলে যে কোনো পুরুষের ভেতরে তোলপাড় শুরু করে দেবে। হয়তো মাথার ঘন কালো লম্বা চুলের প্রেমে ভূত হয়ে থাকতে থাকতে আনমনেই বলে উঠবে, তোমার চুলের প্রেমে পড়েছি গো। প্রাণোচ্ছল দুরন্তপনার এই যে মেয়েটির সৎ মায়ের সংসারেই মানুষ। বাবা মা জগৎ সংসারকে কবেই ছুটি দিয়েছেন সেটা তার ঠিক মনে নেই। সৎ মা ছাড়া বৃদ্ধা দাদি মেহেরজান আর 10 বছরের একটা ছোট ভাই তার সম্বল। ছোট ভাই সোহাগ তার বাবার পরের সংসারের ছেলে হলেও ভাই বোনের মধ্যে গলায় গলায় ভাব। ভাই বোনের এমন ভাব দু চোখে সহ্য হয় না জাহেদা বানুর। সৎ সবসময় সৎই হয়, সৎ কখনো আপন হয় না। সেই কথাটা অক্ষরে অক্ষরে পালন করতে চায় জাহেদা বানু। সেজন্যই তো সারা দিন বেচারিকে কাটিয়ে মারে। এত কাজ করেও যেন কোনো ক্লান্তি তাকে কখনো স্পর্শ করে না। খুশি মনেই সব করে, খুশি মনেই সব করে শিউলি। কচুপাতা তোলা বাদ দিয়ে পেছনে তাকায় সে। মন্টুদা লজ্জা পায় খানিকটা। গলায় পেঁচানো ওড়নাটা মাথায় দিতে দিতে সহাস্য মুখে বলে, শিউলির ভেতরে তোলপাড় শুরু হয়। মন্টুদা এমন একজন মানুষ যার প্রতি দুর্বলতার ঢের। মন্টুর হৃদয়ও শিউলির জন্য পড়ে। বেচারির এত কষ্ট আর সহ্য হয় না তার। মাঝে মাঝে তাকে কাছে পেতে মনটা ব্যাকুল হয়ে ওঠে। শিউলি আর সে একটা নতুন ছোট্ট সংসারের স্বপ্ন প্রতি রাতেই দেখে। কখনো হাসে, আবার কখনো স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। কি করিস? কচু পাতা তুলি, বাড়ির তরকারি নাই আইস। শিউলির কাজ ঘেঁষে দাঁড়ায় মন্টু। শিউলি কাঁপতে থাকে, শরীরে অন্যরকম অনুভূতি তোলা দেয়। লজ্জায় মন্টুর দিকে তাকাতে পারে না সে। কচুপাতাও তোলা হয় না। মন্টু শিউলির ডান হাতটা ধরতে সে বলে ওঠে, আপনার ঘরে কোন দিন তুলবেন? মন্টু স্মিত হাসে। কোমল হাতটার স্পষ্ট যেন যোগ যোগ পেতে চায় সে। বলে, ধান গোলায় উঠলেই মেম্বার সাহেব কইছে আমার সব পাওনা বুঝিয়ে দিবে। তোর আর আমার ব্যাপারটা বলেছি ওনাকে। মন্টুর কথা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মনে প্রশান্তি আসে। আমি যাই বলেই শিউলি হাঁটা দেয়। মন্টু বলে, ডিমটা নে, ভেজে খাইস। একটা হাঁস আজ থেকে ডিম দিতে শুরু করেছে। গোবরের ডালির কাছে আসতেই বুঝতে পারে না কি করবে। ডালিটা মাথায় কি করে নেবে। মন্টু আসে, ডালিটা মাথায় দিয়ে বলে, সারাদিন তোরে এত কাজ করতে দেখতে ভালো লাগে না রে। শিউলি হাসে, মুচকি হাসে। ডালিটা মাথায় রেখে এক হাত দিয়ে ডালির এক পাশ ধরে হাঁটা দেয়, অন্য হাতে কচুপাতা। যেতে যেতে পেছন ফিরে তাকায় একবার। মন্টু এখনো তাকে দেখছে। ফের তার দিকে তাকিয়ে মুচকি হেসে দ্রুত পায়ে হেঁটে দেয়। তাড়াতাড়ি ফিরতে হবে, না হলে মা খুব বকবে। কত কাজ এখনো পড়ে আছে।
পিছনে থেকে হঠাৎই চিৎকার ভেসে আসে। কইল তাড়াতাড়ি আসিস কিন্তু। আঙ্গিনায় শিউলির ছায়া পড়তেই বাঁকা চোখে তাকায় জায়দা বানু। রাগে গজগজ করতে করতে বলে, এতক্ষণে হারামজাদির আসার সময় হইল? সারাদিন এখনের কামে চলে টইটে করে ঘুরে বেড়াবে। শিউলির মাথা থেকে গোবরের ডালিটা নামিয়ে রাখে, কচু পাতা দাওয়ার উপরে রাখে, ডিমটা ধুয়ে মায়ের হাতে দেয়। শিউলি ভাবে হয়তো ডিম দেখে মা খুশি হয়ে দুটো মিষ্টি মিষ্টি কথা শোনাবে। মায়ের ভালোবাসা পাওয়ার বড্ড লোভ তার। কিন্তু হৃদ মাঝারে মায়ের ভালোবাসার জন্য যে শূন্যতার সৃষ্টি হয়েছে তাকে বুঝবে। জায়দা বানু কি কোনো দিনও বুঝতে চেষ্টা করেছে, নাকি সৎ মেয়ে বলে সব সময় ঝিয়ের মতো কাজ করাবে? কখনো কি বলেছে যে মা আয় তোর চুল বেঁধে দেই? না, এইরকম আশা করাটা শিউলির সাজে না। বাবা যেদিন বিয়ে করে নিয়ে এসেছেন তারপর থেকেই এই বাড়িতে সে ঝিয়ের মতোই আছে। মাথার মতো যে একটু জায়গা পেয়েছে এটাই বা কম কিসে? ডিমটা কই পাইলে? মায়ের এমন প্রশ্নের জবাব কি দিবে ভেবে পায় না শিউলি। উত্তর না দিয়ে কলতলায় গিয়ে হাত মুখ ধুয়ে আসে। প্রসঙ্গ পাল্টাতে চেষ্টা করে শিউলি। মা, ভাত বসাবো? শিউলি মায়ের দিকে তাকাতে চমকে ওঠে। মায়ের ফর্সা মুখটা রাগে লাল টসটসে হয়ে গেছে। খানিকটা ভয় পায় সে। মায়ের এরকম রাগ সে প্রায়ই দেখে, অভ্যাস হয়ে গেছে। তোকে একটা প্রশ্ন করিস শিউলি, জবাব দেশ নাই? কি মা? ডিমটা কোনে পাইছিস? আরে মা, মাঠে ঘাটে কত হাঁস ঘোরাঘুরি করে, তারা কি ডিম পাড়তে পারে না? কচু পাতা তুলতে গিয়ে কাঁঠাল তলায় পাইছি। এ কথা বলেই ঘরে যায় সে। মেহেরজান বিবি বিছানায় বসে তাসবিহ জপছেন। শিউলিকে দেখেই মুখে হাসি ফুটে ওঠে। চোখে খুব ভালো না দেখলেও এই মেয়েটাকে চেনার বাকি থাকে না তার। কারণ যে মেয়ে সব সময় তার সাথেই থাকে তার সবটাই পরিচিত হওয়ার কথা। তার নিঃশ্বাস, হাঁটার শব্দ, গায়ের গন্ধ বা তার গঠন। আয় বোন আয়। শিউলি দাদির কাছে বসে দাদির তাসবিহ জপে চোখ মুছে শিউলির মুখে ফু দিয়ে বলেন, সব সময় ভালো থাক বোন, রাজপুত্র আসুক। দাদির এমন দোয়া দেখে মুচকি হাসে সে। দাদির হাত দুটো জাপটে ধরে বলে, দুপুরে খাইছিস বুড়ি? মেকি হাসে মেহেরজান বিবি, উত্তর দেয়, হ্যাঁ বোন। শিউলির পেটে খুব ক্ষুধা। বিকেল প্রায় ঘনিয়ে এসেছে, পেট চুচু করছে। এমন সময় জায়দা বানুর চিৎকার ভেসে আসে। নবাবজাদি কই? ঘরে ঢুকলে আর বের হবার নাম নাই। বলি ভাতে ধারে কি ওয়াসবার কথা কওয়া লাগবে? শিউলি ঘর থেকে বের হয়। মা কাঁথা সেলাই করছে। মায়ের মুখটা দেখে রসুন চালার ভিতর ঢুকে পড়ে। বাসন কুসন ভালো করে দেখে সে, যদি খাবার কিছু পাওয়া যায়। ক্ষুধার জ্বালাচ্ছে বড্ড জ্বালা। শিউলি চালা থেকে বের হয়ে বলে, মা, ভাত কি নাই? খুব ক্ষুধা পাইছে। ক্ষুধার কথা শুনে কোনো কথা না বলে জায়দা বানু চুপচাপ থেকে বলে, নাই, এক মুঠ চাল ভাজি খায়া ভাত বসাও। তার কণ্ঠ এবার স্বাভাবিক লাগলো। মায়ের কাছে আর কোনো অভিযোগ পেশ না করে সে এক মুঠ চাল ভেজে খাওয়ার কথা ভুলে সরাসরি ভাত বসিয়ে দেয় সে। চুপচাপ রান্নার জ্বালা বাড়ায় আর চোখের পানি ফেলে। এমন সময় জায়দা বানু শাক পাতা ধুয়ে এনে বলে, নে, রান্নার কাম শেষ কর তাড়াতাড়ি, আমারও খিদি লাগিছে। আচ্ছা মা। জায়দা বানু বের হয়ে গেলেও কি মনে করে যেন ফিরে আসে। নির্লিপ্ত কণ্ঠে বলে, ডিমটা তুই ভাজিস না, কচু পাতা রান্না করলে আমারে ডাকিস। জায়দা বানু শিউলির চোখে স্পষ্ট পানি দেখতে পেয়েও কিছু বলেনি। বলার প্রশ্নই আসে না। সতীনের মেয়ে, জাহান্নামে যাক। মাকে দেখে চোখের পানি লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল সে। এই পানি কিসের? অদ্ভুত থাকার নাকি মাকে হারানোর ব্যর্থর? পার্থক্য করতে পারে না সে। চুপচাপ চুলাতে জাল দিতেই থাকে। মনে মনে ভাবতে থাকে, সৎ কেন আপন হয় না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মেহেরজান বিবি বিছানায় নিজেকে সঁপে দিয়ে আল্লাহর নাম জপ করতে থাকেন। শিউলি কাঠের চেয়ারটাতে বসে আয়নায় নিজের মুখটা দেখার চেষ্টা করে। একটু স্নো দিলে মন্দ হয় না।
ট্রাঙ্ক থেকে স্নোটা বের করে মুখে ঘষতে থাকে। হঠাৎ জানালা দিয়ে দেখে মন্টুদা দাঁড়িয়ে আছে। বুকটা কেঁপে ওঠে ওর। মা দেখলে সর্বনাশ হয়ে যাবে, হুলস্থুল কাণ্ড বাঁধবে। হাত দিয়ে চলে যাওয়ার জন্য ইশারা করতে থাকে সে, কিন্তু মন্টুদা মানে না। প্রতিদিনকার মতো আজও জানালার খুব কাছে আসতে অনুরোধ করে। শিউলি ভয় পায়, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে, তার কলঙ্ক রটবে। মন্টু বিড়ালের মতো ম্যাও ম্যাও করে আওয়াজ করতে থাকে। শিউলি আরো ভয় পায়। অনিচ্ছা সত্ত্বেও কাছে গিয়ে বলে, চইলা যান, কেউ দেখবো তো। মন্টু হাসি মুখে বলে, কেউ দেখবো না, তুই একবার বাইরে আয়, কথা আছে। দাদি এখনো ঘুমায় নাই, আপনি চইলা যান, তাহলে তাড়াতাড়ি গোবর কুড়াইতে আসুন, তখন কইয়েন। মন্টু হালকা রাগ দেখায়। আয় কইতাছি। এমন সময় মেহেরজান বিবি বলে ওঠেন, আজকাল ঘরের পেছনে প্রায় বিলাই ডাহে, হঠাৎ কই থাইকা আসলো এই বিলাই? আল্লাহ আল্লাহ। দাদির গলা শুনছেন? দাদি টের পাইছে মনে হয়। আয়, নইলে আবার ম্যাওয়া করবো। মেহেরজান বিবি আবার বলে ওঠেন। কাল লগে ফিস ফিস করো শিউলি? চমকে ওঠে সে, ভয়ার্ত গলায় বলে, কার লগে আবার ফিসফিস করুম? হ্যাঁ, আমার কেউ আছে নাকি? নিজের মনে নিজের লগে কথা কই। মেহেরজান বিবি ধীরে ধীরে আনমনে বলে ওঠেন, হ ঠিকই কইছস, তুই আবার কাল লগে কথা কবি? কেউ আছে নাহি তোর যে কথা কবি? আয় বিছানায় শো, ঘুমা। মন্টু মিয়া বুড়ির কথাগুলো স্পষ্ট শুনতে পায়। শিউলি বারবার হাত দিয়ে ইশারা করে তাকে যেতে বলে, কিন্তু মন্টু মিয়া নিজের কথার উপর অটল। দেখা না করে সে যাবে না। উপায়ন্তর না দেখে দাদির উদ্দেশ্যে বলে উঠলেন, দাদি, আমি আইতেছি। কই যাস পুরামহি? পেশাব করমু। বুড়ির মুখে আর কোনো কথা নেই। শিউলি পা টিপে টিপে মায়ের ঘরের দিকে উকি দেয়। মা ঘুমাচ্ছেন, পাশেই সোহাগ, সেও মায়ের সঙ্গ দিচ্ছে। দাওয়া থেকে নেমে দ্রুত পায়ে কলতলার দিকে এগিয়ে যায় সে। কলতলার পাশেই কিছু কলা গাছ, ওখানে দাঁড়ায় সে। মন্টু এসে ফিস ফিস করে বলে, তুই জানিস আমার লগে কথাই পারবি না, তবু কথা কাটাকাটি করিস কেন? আপনার ডর করে না? আমার আবার কিসের ডর? কেউ দেখলে কি হইব? কইলাম তো, কাল তাড়াতাড়ি গোবর কুড়াইতে যাবো। যা কর তখন কইয়েন। তোরে না দেখলে ঘুম আসে না রে। মন্টু মিয়ার কথায় ভীষণ লজ্জা পায় শিউলি। মাথা নিচু করে বলে, আপনি না, আপনার দেখা হইছে? মন্টু মিয়া শিউলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলে উত্তর দেয়। গড়ে ফেরার জন্য কাচুমাচু করতে থাকে শিউলি। জানতো, দেরি হইলে দাদি সন্দেহ করব। শিউলি, মুচকি হেসে বলে, হুম, কবে আমার বউ হবি? এই কথা করার জন্য ডাকছেন? জানতো অহন রাত মেলা হইছে। ঘরের ভিতর থেকে মেহেরজান বুড়ির চিৎকার ভেসে আসে। কই রে শিউলি? মন্টু মিয়া একটা টিপের পাতা শিউলির হাতে দিয়ে বলে, মাঝে মাঝে কপালে টিপ দিবি, লাল টিপ তোরে দারুণ মানায়। টিপের পাতাটা হাতে নিয়ে ঘরের দিকে পা বাড়ায় সে। যদিও ভালোবাসার মানুষকে চোখের আড়াল করতে তার ভীষণ কষ্ট হয়, কিন্তু ভাগ্য তাদের দুজনকে এখনো এক সুতায় বাঁধেনি। মুখে যতই মন্টু মিয়াকে যেতে বলুক না কেন, মনে মনে চায় যেন সবসময় এভাবেই তার পাশে থাকুক সে। মন্টু পেছন থেকে ডাকে। শিউলি, শিউলি পেছন ফিরে তাকায়। তুই আমার সত্যি ভালোবাসিস তো? আমি কিন্তু তোরে ছাড়া বাঁচুম না। শিউলি কোনো কথা বলে না, মুচকি হেসে দ্রুত পায়ে ঘরের ভিতর ঢোকে। মন্টু মিয়া শিউলির যাওয়ার পথে দাঁড়িয়ে থাকে। শিউলি মুখে কিছু না বললেও সে ঢের বুঝতে পারে মেয়েটাকে তাকে কতটুকু ভালোবাসে। সহজ সরল এই মেয়েটার প্রেমে বারবার মরতে ইচ্ছে করে তার। প্রতিদিনই মনে হয় ধান কবে গোলায় উঠবে, গোলায় উঠলেই মেম্বার সাহেব টাকা দিবে, তার পাওনা সব টাকা। তারপর ছোট্ট একটা ঘর তুলবে, তার পাশে খড় দিয়ে একটা রসুই চালা। আপাতত এটাতেই দুজন ঘর বাঁধবে। ছোট্ট বাড়ি হলেও সুখের কোনো কমতি হবে না এখানে, এটা মন্টু মিয়ার বিশ্বাস। শিউলির দরজা লাগানোর পর হাসি মুখে নিজ গন্তব্যে রওনা দেয় সে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় শিউলিকে। ঘুম থেকে উঠেই প্রকৃতির চাহিদা মেটানোর পর লেগে পড়তে হয় কাজে। ঘর দৌড় ঝাড়ু দেওয়া,
এঁটে বাসন কোসন মাজা, ছাগলটাকে কাঁঠালের পাতা পেড়ে দেওয়া ইত্যাদি। তারপর রান্নার কাজে লেগে পড়তে হয়। জায়েদা বানু নামমাত্র সাহায্য করে। সকালে ভাত জোটে না তাদের, চাল ভাজা আর চালই সম্বল, মাঝে মাঝে পান্তা ভাত, একবেলা এগুলো খেয়ে কাটাতে হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। সকালের কাজকর্ম শেষ করে গোবরের ডালি নিয়ে বসে পড়ে সে, কিন্তু আগেই জাহেদা বানু হুকুম করেছে। শিউলি, গোবরগুলা কি পুড়ে থাকবো নাকি শলা বানাবি? শিউলি নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়। বানাইতেছি মা। ঘর থেকে বুড়ি বুলি আওলাতে থাকে। আয় কত খাটাবি মেয়ে মায়াডারে, সারাদিন খালি কাম আর কাম। ওরে নিজের মাইয়া হইলে কি এমন কইরা খাটাতিস? বজ্জাত মেয়ে লোক। নাতনির জন্য পরানটা পড়ে বুড়ির। মা বাবা হারানো এতিম মেয়ের জন্য তার দরদ উঠলে উঠে পড়লেও কোনো কিছুই করার হয় না। শুধু মাঝে মাঝে এভাবে চেঁচামেচি করেই বাড়ি মাথায় তুলেন বুড়ি। জায়েদা বানুর কাছে শাশুড়ির এমন কথাগুলো অর্থহীন মনে হয়। এমন কথা প্রায় এক যুগ থেকেই শুনে আসছে, সেজন্য তার কথা গায়ে মাখানোর মতো না। তার মতে বুড়ি বকবক করতে করতেই একসময় চুপ হয়ে যাবে। শিউলি জানে দাদির এমন কথা গুরুত্বহীন, কোনো ফায়দা নেই। পৃথিবীর বুকে এই দাদি তাকে বুকের ভেতর আগলে রেখেছে। তার জন্যই সৎ মায়ের হাত থেকে মাঝে মাঝে নিস্তার পেয়ে যায় সে। বড়ই অদ্ভুত জীবন সংসার। মাঝে মাঝে এ জগৎ সংসার থেকে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে তার, কিন্তু বুড়ির মুখের দিকে তাকিয়ে সেটা আর হয়নি। বুড়ির আদর ভালোবাসাকে ছাপিয়ে কখন যে মন্টুটা তার জীবনে আসলো বুঝতেই পারল না। লোকটাকে প্রথম প্রথম দেখলেই লজ্জা করত, এখনো করে, তবে তেমন না। লজ্জার কথা বললেই লজ্জায় লাল হয়ে যায় সে। লোকটাও যেমন সব সময় প্রেম ভালোবাসার কথা বলে, এসব বলতে তার লজ্জা লাগে না বুঝি? বুবু, তোমার মাইয়া তো ডাঙ্গর হইয়া গেল, বিয়া শাদি করাইবা না? পাশের বাড়ির মর্জিনার মা এতক্ষণ জায়েদা বানুর সাথে সব গল্প করছিল। গল্পের ছলে এই প্রশ্নটা তাকে পড়ে বসে সে। শিউলির বিয়ের কথা শুনে ঠোঁট বাঁকা করে জায়েদা বানু বলে, ওর মতো কাইল্লা মাইয়ারে ক্যাডা বিয়া করব? কাম নাই মাইসের। জায়েদা বানুর এমন কথা শুনে অবাক না হয়ে পারে না মর্জিনার মা। কোথায় কালো? এই রংটাকে কেউ কালো বলে নাকি? কত সুন্দর মুখের গঠন তার, আর চুলগুলো মাশাআল্লাহ। কি কও বুবু, কাইল্লা? শিউলির মতো মাইয়ারে যাই অপছন্দ করবে তার কোনো পছন্দই নেই। পরের মাইয়া বইলা যে তার বিয়ে যে হয়ে দেবার চাইও না, সেটা কথা কও না কেন বুবু? বলেই হো হো করে হেসে ওঠে মর্জিনার মা। মজার ছলে সত্যিটাই বলে ফেলে সে। জায়েদা বানু বুঝতে পারে মর্জিনার মা ঠিক কথাটাই বলেছে। নিজের গোপন কথা ফাঁস হওয়ার ভয়ে ভীত সে। বলে, মর্জিনার মা, কাম কাজ নাই তোর? যা বাড়ি যা। অন্যের কথা কবার থেকে কাই কইছে তোরে? খালি খালি শয়তানি কথা। মর্জিনার মা দাওয়া থেকে উঠে হনহন করে চলে যায়। জায়েদা বানু অশ্লীল ভাষায় তাকে গালি গালাজ করতে থাকে। শিউলি গোবর দিয়ে শলা বানাতে বানাতে দুজনের কথাবার্তা শুনতে পায়। কালা, মনে মনে ভাবে সে, এই গায়ের রংকে কেউ কালো বলে নাকি মর্জিনার মা ঠিক কথাই বলেছে যে মা তাকে দাসী ব্যাধি পরে রাখার জন্য বা টাকা খরচের ভয়ে বিয়ে দিতে চায় না। নিজের মেয়ে হলে হয়তো এতদিনে পাত্র খোঁজ শুরু করে দিত। পরের মেয়ে তো আবার মনের মধ্যে মন্টু মিয়ার ভাবনা চলে আসে, কবে পাঞ্জাবি পায়জামা আর টুপি পরে চলে আসবে এই বাড়িতে তাকে বধূ বেশে নিয়ে যেতে। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না তার। বধূ সাজার চিন্তা মাথায় আসতেই মুচকে হেসে ওঠে শিউলি। টুকটুকে লাল শাড়ি, দাওয়ার এক পাশের খুঁটিটাতে হেলান দিয়ে বসে থাকে শিউলি। অনেকটা আনমনা লাগছে তাকে। মা কি সত্যি চায় না তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে? যদি তাই হয় তবে মন্টুদা বিয়ের প্রস্তাব দিলে তো তাকে ফিরিয়ে দিবে নিশ্চয়ই। এরকম হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায় তার। মাঝে মাঝে চোখে হালকা পানি চলে আসে, চোখ ঝাপসা হয়। চোখের পানি কাউকে বুঝতে দেয় না সে, এমনকি মন্টুদাকেও না। মানুষটা তার চোখের পানি একদম সহ্য করতে পারে না। চোখে পানি দেখলেই মন খারাপ করে বসে থাকে। হয়তো সে মন খারাপের সময়
সীমা 2-1 দিন পর্যন্ত স্থায়ী হয়। এরকম 2-3 বার ঘটেছে। এই সময়টাতে খুব মন খারাপ হয় শিউলির। পেট নিঃশব্দে কাঁদে, কাউকে বুঝতে দেয় না, এমনকি মেহেরজান বিবিকেও না। শিউলি, শিউলি। মায়ের ডাকে জেগে ওঠে সে। চোখ দুটো প্রায় লেগে এসেছিল। একটু ঘুমাতে পারলে ভালো লাগতো। মা নিশ্চয়ই কাজ করতে বলবে। মায়ের ডাকাডাকি মানেই যে কোনো কাজ। আদেশ মাথা পেতে না নিলে বাবা মা তুলে গালি দেয় জায়দা বানো। মৃত মা বাবার সম্পর্কে এমন গালিগালাজ একদম পছন্দ করে না সে। তাই তো তুই শব্দটি না করে চুপচাপ কাজ করে। হ্যাঁ মা। স্বাভাবিকভাবে উত্তর দেয় শিউলি। উত্তর দিয়ে চুলগুলো বাঁধতে থাকে। জায়দা বানু বলে, আজ গোবর করাতে যাবি না? গোবর পোড়ানোর কথা শুনে চমকে ওঠে সে। আজ তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল। মন্টুদা নিশ্চয়ই অপেক্ষায় আছে। হয়তো অভিমান করে কয়েকটা কথা শুনিয়ে দিয়ে মুখ গুমটা করে বসে থাকবে। ডালিটা হাতে করে দ্রুত পায়ে জঙ্গলের দিকে হাঁটা দেয়। জায়দা বানু পেছন থেকে চিৎকার করে বলে ওঠে, তাড়াতাড়ি ফিরিস, কোথাও দেরি করিস না জানি। শিউলি উত্তর দেয়, আচ্ছা মা। জঙ্গলের পাশের মাঠে ঘাটে গ্রামের লোকেরা গরু চড়ায়। আঁকাবাঁকা পথের ধারে বা জঙ্গলের কাছাকাছি গরুর মল পড়ে থাকে। গ্রামের দরিদ্ররা গোবর পুড়িয়ে কোটে দেয় বা শলা বানিয়ে রান্নার কাজে ব্যবহার করে। শিউলিও গোবর পোড়ায় প্রতিদিন। তারপর সেগুলো শলা বানিয়ে শুকিয়ে রান্নার জন্য পোড়ায় বা সস্তায় বিক্রি করে। গ্রামের অনেক মানুষই সস্তায় সেগুলো কিনে নেয়। জায়দা বানু সেগুলো বিক্রি করে টাকা সংসারের কাজে যোগান দেয়। আজ হয়তো গোবর পাবো না, বড্ড দেরি হয়ে গেছে। মনে মনে ভাবে শিউলি, একটু দেরি হলে আর গোবর পাওয়া যায় না। গ্রামের গোবর পোড়ানোর লোকের আবার অভাব নেই। অনেকক্ষণ খুঁজেও গোবর পায় না শিউলি। মনটা খারাপ হয়ে যায়। মা খালি ডালি দেখলে খুব বকবে, বাজে ভাবে। মনটা খারাপ করে জঙ্গলের দিকে যায়। মন্টুদাও সেখানে সব সময় গরু চড়ায়। সেখানে যদি কিছু পাওয়া যায় সেই আশায়, কিন্তু চারপাশে তাকিয়ে দেখে কোথাও গোবর নেই। হয়তো কেউ আগে এসে কুড়িয়ে নিয়ে গেছে। মনটা আরো খারাপ হয়ে যায় তার। শিউলি, শিউলি বটগাছের আড়াল থেকে কার যেন গলার স্বর শুনতে পায়। এই স্বর তার অতি পরিচিত, মন্টুদার। গোমরা মুখটাতে মিথ্যা হাসি ফোটানোর চেষ্টা করে সে। গোমরা মুখ দেখলে হয়তো মন খারাপ করতে পারে মন্টুদা। নিজের মন খারাপকে কখনো কারো উপরে চাপিয়ে দিতে চায় না সে। আজ দেরি করলি কেন? বাড়িতে ঘুম ধরছিল। দাওয়ায় বসে থাকতে থাকতে কখন যে ঘুমায় পড়ছিলাম বুঝবার পারি নাই। শিউলি মন্টু মিয়ার পাশে বসে। মন্টু সহজেই বুঝতে পারে শিউলির মনটা খারাপ। মন খারাপের কি কারণ সেটাও ধরতে বেশি সময় লাগে না তার। তোর কি মন বেজার? না তো, কেন? আমার কেন জানি মনে হইতেছে আজ তোর মনটা বেজার। হাসা কথা কর। আজ গোবর পাই নাই। মায়ের ডালি খালি দেখলে খুব বকবো। কথাটা বলার সময় চোখে পানি চলে আসে তার। মন্টু মিয়া শিউলির হাতটা ধরে বলে, সেই জন্যে মহারানী চিন্তার শেষ নাই। বলেই হো হো করে হেসে ওঠে সে। শিউলি মন্টুদার এরকম ব্যবহারে অবাক হয়ে যায়। যখন গোবর না পাওয়ার জন্য খুব কষ্ট হচ্ছে তখন সে কিনা হাসছে। এসব ভাবতে ভাবতে মন্টুদা কোথায় যেন চলে গেল। না বলে এমন করে চলে যাওয়া দেখে খানিকটা অবাকই হলো সে। চলে যাওয়ার পরই একটা ডালি মাথায় করে বটগাছের নিচে চলে আসে। হাসতে হাসতে বলে, আজ আমি কুড়াই রাখছিলাম যাতে অনেকটা সময় আমরা কথা কইবার পারি। বলেই আবারও হাসতে থাকে সে। শিউলিও তার সঙ্গ দেয়। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুমো বৃষ্টি। কাঠের চেয়ারটা টেনে জানালার ধারে বসে পড়ে শিউলি। জানালার বাইরের বৃষ্টি পড়ার নাচন দেখতে বেশ লাগছে। মাঝে মাঝে ইচ্ছে হয় জানলার বাইরে হাত দিয়ে বৃষ্টির পানিগুলোকে ছুঁয়ে দিতে। মনের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য জানালার বাইরে হাত বাড়িয়ে দিয়ে পানিগুলোকে ছুঁতে চায় সে। ঝিরিঝিরি করে হাতে পড়তেই বেশ ভালো লাগলো। তার জন্য স্পর্শে অবাক হয় মন্টুদা। অস্পষ্ট আলোতে মন্টুদাকে দেখে রাগ করবে নাকি খুশি হবে ভেবে পায় না শিউলি। এই বৃষ্টিতে ভিজে কে আসতে বলেছে তাকে? লোকটার কি মাথা খারাপ? আপনি? ফিসফিস করে বলে ওঠে শিউলি।
মন্টু মিয়ার মুখে মিষ্টি হাসি, হাতের আঙ্গুলগুলো শক্ত করে ধরে বলে, তোকে দেখবার ইচ্ছা করতেছিল, দোষ করলাম কি? আপনি হাসাই পাগল মানুষ। এই ঝড় বাদলের রাইতে কি কেউ বাইর হয়? আমি হাসাই পাগলা শিউলি, তোর প্রেমের পাগলা। আবারও হো হো করে হেসে উঠে সে। মন্টুদার এমন হাসতে দেখে ভয় পায়। মা জাগলে ভয়ানক কাণ্ড বাঁধিয়ে দেবে নিশ্চয়ই। আপনি যান, মা জাগলে মারবো আমারে। জাগবো না রে, এরকম বাদলার রাইতে মাইসের ঘুম ভালা হয়, তা সহজেই ভাঙে না। বাইরে আয়। লোকটাকে এবার সত্যি পাগল বলা চলে। নিচে বৃষ্টিতে ভিজছে, আবার তাকেও ডাকছে ভেজার জন্য। না, আমি যাবো না, আপনি বাড়ি যান। আয় না রে, না যাবো না। বৃষ্টি দেখা বাইচা গেলি। এই কথা বলেই লুঙ্গির গোছা থেকে 1 ডজন কাচের চুড়ি বের করে শিউলির হাতে পরিয়ে দিতে দিতে বলে, চুড়ি পরে বৃষ্টি ছুঁয়ে দিস, তাইলে বেশি ভালো লাগবে। লাল চুড়িগুলো ঝুনঝুন করে বাজিয়ে দেখে। বেশ হয়েছে তো, বেশ মানিয়েছেও। লোকটার পছন্দ আছে বই কি। কোথায় পাইছেন? হাটে গেছিলাম, পছন্দ হইলো তাই তোর লাইগা কিনলাম। মাঝে মাঝে চুড়িগুলান পরিস, আমার ভালো লাগবে। মুচকি হাসে শিউলি। অহন আপনি যান, এমন করে ভিজলে জ্বর আসবো। তাতে কি, তুই তো আছস, আমার সেবা করবি, আমারে ভালা করে তুলবি। মানুষের শখ কত, বিয়ার আগে এই সেবার স্বপন দেখে। অন জানতো। যাইতাছি। মন্টু মিয়া চলে যায়। জানালার ওপাশ থেকে হাতটা ভেতরে ঢোকায় সে। চুড়িগুলো অন্য হাতে দিয়ে স্পর্শ করে দেখে। সত্যি তো দারুণ হয়েছে। লাল রঙের চুড়ি তার এমনি পছন্দের। বাজান বেঁচে থাকতে কয়েকবার এনে দিয়েছিল। একবার তো চুড়ি আনার অপরাধে লঙ্কাকাণ্ড ঘটিয়েছিল জায়দা বানু। সে কথা আজও ভুলতে পারেনি শিউলি। চুড়িগুলো খুলে ট্রাঙ্গের ভিতরে রেখে দেয়। মেহেরজান বিবি সশব্দে বলে ওঠেন, শিউলি, হ দাদি। ঘুমাবি না? আর কতক্ষণ জায়গা থাকবি? আয় শো। আইতাছি দাদি। শিউলি বিছানায় চড়ে দাদির পাশে শুয়ে পড়ে। চোখ বুজতে চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। বারবার মন্টুদার চোখের সামনে ভিড় করে মুচকি মুচকি হাসে। একাইত ওইকাইত করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারে না। দাওয়ার এক পাশে বসে তরকারি কাটতে থাকে শিউলি। তাড়াতাড়ি রান্না বসাতে হবে। ক্ষুধায় পেট চোচো করছে। জায়দা বানু রান্না বসানোর জন্য তাগাদা দিয়েছে। মেহেরজান বিবি আজ দাওয়ায় এসে বসে তাসবিহ গুনছেন। হাস্যোজ্জ্বল মুখে মর্জিনার মাকে আসতে দেখে শিউলি। তার চোখে মুখে হাসির রেখা। বাড়িতে এসে জায়দা বানুকে নিয়ে আড়ালে যায় সে। শিউলি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করে না। অন্যের কথায় কান দিতে নেই, এটা খারাপ অভ্যাস। তবে এটা ভেবে মনের ভিতর খুঁতখুত করছে যে মর্জিনার মা তার দিকে তাকিয়ে কেনই বা মুচকে মুচকে হাসছিল। এইভাবে কখনোই সে তার দিকে তাকায়নি। বুবু, শিউলুর জন্য একটা ভালো পোলা পাইছি। পোলাটা শহরে বিরাট বড় চাকরি করে। মর্জিনার মায়ের কথা শুনে অবাক হয়ে যায় জায়দা বানু। কয়েকদিন আগেই তাকে বলে দিয়েছে যে শিউলিকে সে বিয়ে দিবে না। সে কথা কিনা তার কানেই যায়নি। অন্যের মেয়ের প্রতি তার তো দরদ কেন? তোরে তো কইছিলাম মাইয়া বিয়া দিমু না, তাও রাগ হয়ে উঠে জায়দা বানু। গম্ভীর হয়ে যায় সে। সেটা মর্জিনার মায়ের দৃষ্টিগোচর হলেও হাসি মুখে বলে ওঠে, আরে বুবু, বুঝতেছো না, পোলার মেলা টাকা। তোমারে টাকা পাঠাইবো, সংসারে অভাব আর থাকবো না। ছেলে তাদের সাহায্য করবে। বিশ্বাস হয় না জায়দা বানুর। অন্যের ছেলে কেন তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করবে? বিয়ের আগে অনেকেই এমন কথা বললেও তারপরে রাখে না, বিশ্বাসঘাতকতা করে। হয়তো এই ছেলেও এমন মনে মনে ভাবে জায়দা বানু। এরাম সবাই কয়, করে না কেউ। আরে বুবু, পোলার নগদ গয়নাগাটি সাজ পোশাক সব দিয়া নিয়া যাইবো। তোমারে কিচ্ছু করা লাগবো না, টাকা পয়সাও লাগবো না। এবার মর্জিনার মায়ের কথা সত্যিকারে বিশ্বাস হয় না। এত কিছু কেন দেবে? এত কিছু করবো কেন? ওর মতো মাইয়ার জন্যই এত কিছু করব। মর্জিনার মা হাসে। জাহেদা বানুর হাতে জাপটে ধরে বলে, পছন্দ হয়েছে বুবু? কাল বিকালবেলা শিউলিকে দেখাইতো, পোলা রীতিমতো পাগল হয়েছে। শিউলি চলে গেলে তাকে যে বিপদে পড়তে হবে সেটা নিশ্চিন্ত। কি করবে সেটা বুঝতে পারে না সে।
বাড়ির বেশিরভাগ কাজই করে মেয়েটা। এখন বিয়ে হয়ে গেলে সব কাজই তাকেই করতে হবে। বুড়ির মতো আগাছাকে তার সামলাতে হবে। অনেক চিন্তা ভাবনা করে বলে, না না, শিউলের বিয়া দিমিও না আমি। আরে বুবু, পোলা তো তোমারে 30,000 টাকাও দেব। 30,000 টাকা, ভাবো একটা বার, বড় লোক জামাই, তাছাড়া মাসে মাসে টাকা তো দেবই। 30,000 টাকার কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারে না জায়দা বানু। সে স্বপ্নে দেখেছে নাকি বাস্তবের সামনে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছে না। সে স্বস্তির ফিরে পায় মর্জিনার মায়ের ডাক শুনে। বুবু, বুবু, হ্যাঁ, কিছু বলবে না? সত্যি 30,000 টাকা দেবে? হ্যাঁ, রাজি হয়ে যাও বুবু, তোমার সংসার রাজকীয় হালে চলবে। টাকা তাইলে আগে দেওয়ান লাগবো। বুবু, আমি চাইলে সন্ধ্যার পরে কাজে আইনে বিয়া পড়ানোর ব্যবস্থা করতেছি। তার আগে তোমার টাকা শোধ করে দিমু, কেমন? এত তাড়াতাড়ি বিয়া? বুবু, পোলাটার ছুটি কম, আজ বিয়া করব, কাইলে বউ নিয়ে চইলা যাইব। মর্জিনার মা আর কোনো কথা বলে না, হনহন করে খুশিতে চলে যায়। যাওয়ার সময় শিউলির মুখের দিকে হাসি মুখে তাকিয়ে বাড়ির পথ ধরে। মর্জিনার মা চলে যাওয়ার পর দাওয়ায় এসে ধপ করে বসে পড়ে জায়দা বানু। কি করবে সেটা এখনো বুঝতে পারছে না। কোথা থেকে শুরু করবে আর কোথায় বা এসে শেষ হবে এসব। একদিনে কাজের মেয়েটাকে হারানো নিয়ে যেমন বিপাকে, তেমনি 30,000 টাকার কয়েকটা বান্ডিল পাওয়ার খুশির ঢের। জাহেদা বানু আপাতত কাউকে কিছু বলে না, চুপচাপ বসে থাকে। শিউলির রান্নাঘরে বসে রান্নার কাজে ব্যস্ত থাকে। কাল থেকে পানি আনার সময় মাকে উদাসীন দেখে বলে, মা, কি হইছে? শরীরটা খারাপ? মাথা ঝাঁকিয়ে না বলে জায়দা বানু একটু পর সশব্দে বলে ওঠে। শিউলি, শিউলির রান্নাঘর থেকে বের হয়ে আসে। স্মিত হেসে বলে, কিছু কইবা মা? আজ কোথাও যাওয়ান লাগবো না। কেন মা? সন্ধ্যায় তোর বিয়া। বিয়া? শিউলি অবাক না হয়ে পারে না। মা কি বলছে এসব? হঠাৎ বিয়ে, তাও তাকে না জানিয়ে? চোখের কোণে পানি জমে তার, ঝরঝর করে কেঁদে ওঠে। এইখানে কান্দার কিছু হয় নাই, পোলা ভালা, শহরে চাকরি করে। ঘর থেকে লাঠি ধরে ধরে বের হয় মেহেরজান বিবি। তিনিও বিয়ের কথা শুনে অবাক হয়েছেন। কি এর বিয়া বৌমা? মা, শিউলির সম্বন্ধ হইছে, পোলা ভালা, মেলা টাকা কামায়। এত তাড়াহুড়া কি আছে বউ? সময় তো নেয়ার দরকার আছিল। মা, পোলা চুরি কম, আইজি বিয়া হইব, এটাই আমার শেষ কথা। মায়ের কথা শুনে সশব্দে কাঁদতে থাকে। কি করবে ঠিক বুঝতে পারে না শিউলি। মন্টু তাকে কি বলবে? মন্টু তাকে ছাড়া যে সে কিছুই ভাবতে পারে না। সেটা মাকে কি করে বোঝাবে? তাছাড়া মন্টু মিয়া কয়েকদিন পরই বিয়ের পয়গাম পাঠাবে বলেছিল। মাঝখানে কি থেকে কি হয়ে যাচ্ছে বুঝতেই পারছে না। মন্টু মিয়াকে খবর দেওয়া দরকার। বিছানায় মুখ লুকিয়ে কাঁদতে থাকে শিউলি। চোখ লাল হয়ে গেছে। মেহেরজান বিবির দাওয়ায় আনমনা হয়ে বসে আছেন। রান্না করে এখন জায়দা বানু। শিউলি রান্না ছেড়ে চলে যাওয়ার পর সে তাকে ডাকেনি। বুবুর কান্না দেখে সোহাগ বুবুর পাশে বসে বলে, বুবু কান্দো কেন? শিউলি মাথা তুলে বলে, ভাই, সোনা আমার, তোর মন্টু ভাইকে গিয়া একটু বল যে বুবুর আজ বিয়া। সোহাগ আচ্ছা বলে দৌড় দেয়। চোখের পানির বাঁধ মানে না শিউলির। দুপুরে খাওয়ার তার হয়নি। পেটে খোদার জন্য কামড়ে দিলেও জীবন মরণের প্রশ্নে সেটা তার কাছে কিছুই মনে হয় না। মেহেরজান বিবি এরই মধ্যে নাতনির পাশে বসে তার মাথায় হাত বোলাতে থাকে। শিউলি দাদিকে বলে, দাদি, এই বিয়ে আমি করবার পারবো না, আমারে বাঁচাও দাদি, আমারে বাঁচাও, আমি যে তারে কথা দিছি। অবাক হয়ে মেহেরজান বিবি, কাকে কথা দিয়েছে শিউলি? কারে কথা দিছস পুরামহি? আগে কস নাই কেন? দাদি, মন্টু দাকে ভালোবাসি আমি, সেও আমারে ভালোবাসে, তারে সারা কাউরেই বিয়া করবার পারবো না। একটা দীর্ঘশ্বাস বের হয় মেহেরজান বিবির। এই দীর্ঘশ্বাসের ভেতর যে ব্যর্থতা লুকিয়ে আছে সেটা নাতনি কি করে বুঝবে? বৌমা তো তাকে বিন্দুমাত্র দাম দেয় না। বলতে গেলে নিশ্চয়ই অনেকগুলো কথা শোনাবে।
এই কথাগুলো বুড়ি ভাবে। রান্নাঘরে জায়দা বানু ভাবে অন্য কথা। চোখের সামনে চকচকে 30,000 টাকার বান্ডেল বারবার ভেসে ওঠে। বিকেলে মন্টু মিয়া শিউলিদের বাড়িতে আসে। চোখে মুখে তার হতাশার ছাপ। শিউলি তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। চাচি, শিউলিকে আপনি বিয়ে দিবার পারেন না? মন্টু মিয়ার কথা শুনে রেগে যায় জায়দা বানু। রাগে গজগজ করতে করতে বলে, আমার মাইয়া আর আমি বিয়া দিবার পারুম না? তুই কোথাকার দেওয়া নিয়ে আসছিস রে যে তোর কথা আমার শোয়ান লাগবো? চাচি, শিউলি আর আমি দুইজনকে ভালোবাসি। আমরা মইরা যাবো নাকি? ভালোবাসা? মুখটা ভ্যাংচায় জায়দা বানু। মুখ তার রাগে ফুলে উঠেছে। মন্টু মিয়ার চোখে পানি টলমল করছে। কিছুক্ষণ পর জায়দা বানু বলে ওঠে, যার থাকার জায়গা নাই, জমিন নাই, হ্যাঁ করবো আমার মাইয়ারে বিয়া? শিউলির বিয়া করার কথা ভুলা যা। শিউলির জন্য কত বড় সম্বন্ধ ঠিক হয়েছে জানোস? যা ভাব। এবার কেঁদেই ফেলে মন্টু মিয়া। বাড়ির সামনে মানুষের ছোট্ট একটা জটলা বেঁধে যায়। সবাই জায়দা বানুর আর মন্টু মিয়ার বাঘ বিতর্কতা দেখছে। চাচি, ধান গোলায় উঠলে মেম্বার আমার সব টাকা পরিশোধ করবো। তখন আমি ঘর তুইলা শিউলিরে বিয়া করবো। চাচি, আপনার পায়ে পড়ি, আপনি অন্য কারো লগে ওর বিয়া দিয়েন না। মন্টু মিয়া জায়দা বানুর পা ধরতেই সরে দাঁড়ায় সে। ঘর থেকে বের হয় শিউলি। মন্টুকে উদ্দেশ্য করে বলে, মন্টুদা, আপনি আমার নিয়ে আর চলেন, এই বাড়িতে আমি আর থাকবো না। এ কথা বলার সাথে সাথে জায়দা বানু শিউলির চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের ভিতর ঢুকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। ঘরের ভিতর হাওমাও করে কেঁদে ওঠে শিউলি। মেহেরজান বিবি অনবরত জায়দা বানুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেই থাকে। মন্টু মিয়াকে বাড়ির উঠোন থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় জায়দা বানু। অশ্রু সিক্ত চোখে খানিকটা দূর ঝাপসা করে বসে পড়ে মন্টু মিয়া। সন্ধ্যায় শিউলির বিয়ে হয়ে গেল। অনেকটা জোর করে জায়দা বানু শিউলিকে বিয়ে দিয়ে দিল। বিনিময়ে সে 30,000 টাকা পেয়েছে। টাকা পেয়ে খুশিতে আত্মহারা সে। বারবার চুপি চুপি টাকাগুলোর গ্রাণ নিচ্ছে। চকচকের নোটগুলোর কাছে শিউলির চোখের পানির কোনো দামই থাকে না। শিউলির স্বামী মিহির দেখতে বেশ। গ্রামের মহিলারা বিয়ে দেখতে এসে জামাইয়ের প্রশংসা করে গেছে। সবচেয়ে বেশি প্রশংসা করেছে ওর সাজ পোশাক দেখে। এরকম একটা এতিম মেয়ে এত শাড়ি গহনা পেয়েছে বিয়েতে। লোকেরা ধন্য ধন্য করছে শিউলির ভাগ্যকে। মায়া মাখা শরীরে সাজ পোশাকে শিউলিকে পরীর মতো লাগছিল। গহনাগুলো চিকচিক করে জ্বলছে। মন্টু মিয়ার ভালোবাসার কাছে এই গহনা নিতান্তই তুচ্ছ। বারবার মন্টুদার কথা মনে পড়ছে তার। কি করছে এখন কে জানে। তাকে ছাড়া আর কোনো দিনও ভাবতে পারে না শিউলি। এতদিনের ভালোবাসার সম্পর্ক নিমিষেই শেষ হয়ে গেল। জীবনটা এত কষ্টের কেন? এত কষ্টই কেন তার জীবনে আসে? ছোট্টবেলায় মাকে হারানোর কষ্ট, তার কয়েক বছর পর বাবাকে হারানোর কষ্ট, সৎ মায়ের অত্যাচারের কষ্ট, আর আজ ভালোবাসার মানুষ মন্টুদাকে হারানোর কষ্ট। এত কষ্ট কিভাবে সহ্য করবে সে? এই জীবনটাকে কি সে শেষ করে দেবে? এত মানুষের ভেতর সেটাও সম্ভব নয়। সৎ মা জায়দা বানু বারবার তাকে দেখে যাচ্ছে। মহিলাটিকে আজ বেশ খুশি খুশি লাগছে। হঠাৎ এমন খুশির কারণ ঠাউর করতে পারে না শিউলি। পরের দিন যখন সূর্য মাথার উপরে, তখন বাড়ির সামনে গরুর গাড়ি এসে উপস্থিত। গ্রাম থেকে দূরের পথ পাড়ি দেওয়ার জন্য গরুর গাড়ি যোগাযোগের প্রধান মাধ্যম। শিউলিকে বিদায় দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। ঘর থেকে বের হয় শিউলি। তার আগে মেহেরজান বিবির গলা ধরে হাওমাও করে কাঁদছে। এখনো তার রেশ রয়ে গেছে। ফুপিয়ে ফুপিয়ে এখনো কাঁদছে। মেহেরজান বিবির কান্নার আওয়াজ ঘর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। প্রাণপ্রিয় নাতনিকে বিদায় দেওয়ার কষ্ট তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এতদিনের সম্পর্ক আজ ছিঁড়ে গেল। আর হয়তো নাতনিকে পাশে বসিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে না, পুরোমুখী বলে গালি দিতে পারবেন না। জায়দা বানু চোখের পানি ফেলল, তবে সেটা সাময়িক। টাকার কথা তার বারবার মনে পড়ছে। এতগুলো টাকা পেয়ে সে নিতান্তই খুশি। টাকাগুলো দিয়ে কি কি করবে সেই চিন্তায় তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। গাড়ির পেছন পেছন অনেকটা পথ হেঁটে আসলো সে। জামাইয়ের হাত ধরে বলল,
ভাইজান মাঝে মাঝে মাইয়াডারে নিয়ে আইসো। মিহির অভয় দেয় জায়দা বানুকে, আশ্বাস দেয় মাসে অন্তত একবার হলেও সে শিউলিকে গ্রাম থেকে ঘুরিয়ে নিয়ে যাবে। এই কথা শুনে খুশি হয় জায়দা বানু, মনে মনে ভাবে যখন আসবে তখন অবশ্যই অনেক কিছু নিয়ে আসবে। তাছাড়া সহজ সরল শিউলিরে ভুলিয়ে ভালিয়ে বেশ টাকা হাতানো যাবে। নিশ্চয়ই টাকাওয়ালা জামাইয়ের কাছে থাকার কারণে বেশ টাকা মালিক শিউলিও হবে। সারা রাস্তায় শিউলি মিহিরের সাথে কোনো কথা বলে নাই। লোকটাকে সে ভালো করে দেখেও নি, তার দিকে তাকায়ও নি। তার এই ভঙ্গুর জীবনে একমাত্র মন্টুদাকে ছাড়া আর কাউকে ভাবতে পারে না, ভবিষ্যতে হয়তো পারবেও না। শিউলি যেমন কথা বলেনি, ঠিক তেমনি মিহিরও কথা বলেনি, শুধু বারবার তার দিকে তাকিয়েছে। এই তাকানোর মধ্যে লালসার হাতছানি ছিল। শিউলি কি করবে এখনো বুঝতে পারে না। মাঝে মাঝে মনে হচ্ছে গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে, কিন্তু এর লোকটার জন্য আর হচ্ছে না। গরুর গাড়ি থেকে নেমে স্টেশনের একটা ব্রেঞ্চে বসে, ট্রেন এখনো আসেনি, মনে হয় আসতে কিছুটা দেরি হবে। মিহিরে শিউলিকে ব্রেঞ্চে বসতে বলেছে। তুমি এখানে একটু বসো, আমি ট্রেনের টিকিট কিনে আনি। এই প্রথমবার মিহির শিউলির সাথে কথা বলল। মাথা নিচু করে বসে থাকে শিউলি, কোনো কথা বলে না। চুপচাপ বসে থাকায় যেন তার অভ্যাসের পরিণত হয়েছে। মিহিরকে যেতে দেখে মনে মনে ভাবে এখনই মোক্ষম সময় পালানোর। দৌড়ে পালিয়ে মন্টুদার বুকের ভেতর লুকিয়ে থাকবে সে। ব্রেঞ্চ থেকে উঠে হাঁটা দেয়, পিছন থেকে মিহির ডাকে। কোথায় যাচ্ছ? সব আশা যেন নিমিষে শেষ হয়ে যায়। পালানো আর হলো না। চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হতে থাকে। মন্টু মিয়াকে ভুলতেই পারছে না সে। সত্যি কথাটা কি মিহিরকে বলে দিবে? এটা কি বুদ্ধিমাত্রার কাজ হবে? পরক্ষণে ভাবে, মিহিরের কি মাথার তার সেরা যে নিজের বউকে অন্যের হাতে তুলে দেবে? নিজের ভাগ্যকে মেনে নেয় শিউলি, শুধু হাবাগোবা প্রেমিক মন্টুদাকে ভুলতে পারে না। শিউলি মিহিরের সাথে একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়। শিউলি তাকিয়ে দেখে 3 তলা বিল্ডিং এর বেশ দেখতে। এই প্রথম অবাক হয়ে মিহিরের দিকে তাকায় সে। মিহিরও হাসে, মুচকি হাসি। এই বড় বাড়িটা মিহিরের? মনে মনে ভাবে শিউলি। মিহিরের পেছন পেছন বিল্ডিং এর ভেতর ঢোকে। কিছু মেয়ে গোসল শেষে কাপড় শুকিয়ে দিচ্ছে। মেয়েগুলো তার দিকে আর চোখে তাকায়। সে আশাতে মেয়েগুলো যে খুশি হয়নি সেটা সে ফের বুঝতে পারছে। কিছু কিছু লোকদের দেখতে পেলে যারা লালসার দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছিল। অস্বস্তি লাগছিল তার। বারবার অনিচ্ছাকৃতভাবে মিহিরের দিকে তাকাচ্ছিল। চোখের ভাষা বুঝতে ব্যর্থ মিহির। মিহির একটা সোফায় বসে, পাশে শিউলি। কিছুক্ষণ পর একজন মহিলা এসে পৌঁছালো। মহিলার শরীরে প্রিন্টের শাড়ি। মিহির মহিলাটাকে উদ্দেশ্য করে বলে, খালা, ও শিউলি, ওর কথাই বলেছিলাম তোমায়, ওকে ঘরে নিয়ে যাও। মোটা গঠনের মহিলা শিউলির হাতটা ধরে বলে, আয়। শিউলির হাতের পোটলাটা নিয়ে মিহিরকে অনুসরণ করে। যেতে যেতে পিছন ফিরে তাকায়। মিহিরকে দেখে মিহির রহস্যময় হাসি হাসে আর বলে, যাও। শিউলির এই বাড়িটা সুবিধার মনে হচ্ছে না। এত বড় বাড়ি, অথচ পরিবেশটা যেন কেমন। ঘরগুলো ছোট ছোট। এ কেমন ঘর? ঘর থাকবে একটু বড়, আর থাকবে সাজানো গোছানো। এই বাড়িটা সাজানো গোছানো হলেও কেমন জানো? মনের ভিতর ধুক ধুক করে তার। মহিলা কোনো কথা বলে না। নতুন বউ পেলে গ্রামের রীতিমতো ধুম পড়ে যায়, কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন। কেউ তো এলোই না, বরং বাঁকা চোখে তার দিকে তাকাচ্ছে। এই মহিলাও কোনো কথা বলল না, নামটা অব্দি জিজ্ঞাসা করলো না। রুমের ভেতর ঢুকতে চমকে ওঠে শিউলি। ঘরটা খুব বড় নয়, তেমন জিনিসপত্রও নেই। একটা খাট, একটা টেবিল, একটা ড্রেসিং টেবিল আর একটা আলনা। এটা কি মিহিরের ঘর? যদি তাই হয়ে থাকবে তবে তার জিনিসপত্র কোথায়? তার কাপড় চোপড়? নিজেই নিজেকে প্রশ্ন করে সে। বিছানা ফুল দিয়ে সাজানো হয়েছে। এটা দেখে টের বুঝতে পারছে আজই বাসর রাত উদযাপিত হবে। অথচ এই বাসর রাতে শুধু সে মন্টুদাকেই চেয়েছিল, অন্য কোনো পুরুষকেই নয়। তুই শিউলি? শিউলি মাথা ঝাঁকায়।
কবে বিয়ে হয়েছে? কাল। ও, এই দেখ, এখানে বাথরুম, প্রয়োজন হলে ব্যবহার করতে পারবি। তাছাড়া এই ঘরটা তোরই, যেভাবে পারিস সাজিয়ে নিস। তুই গোসল সেরে আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসি, তারপর তোকে সাজিয়ে দেব। মহিলার এই কথা বলেই হঠাৎ করে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। দরজা বন্ধ করার কি দরকার ছিল শিউলির বুঝে আসে না। পুটলিটা টেবিলের উপরে রেখে জানালাটা খুলে দিল। এখান থেকে শহরটাকে বেশ দেখা যাচ্ছে। এর আগে সে কখনো শহরে আসেনি, ট্রেনেও কখনো চড়েনি। জানালা দিয়ে হালকা বাতাস আসছে, বাতাসে চুলগুলো উঠছে, বুকের কাঁপুনিটা যেমন বাড়ছে তেমনি ভয় হচ্ছে। এই লোকটা তাকে রেখে কোথায় চলে গেল? সে যে গেল আর আসার কোনো নামও নেই। এখানে যেমন সবাই অপরিচিত, তেমনি অপরিচিতদের ভেতরে তুলনামূলক পরিচিত মিহির। তাছাড়া সে মানুক বা না মানুক, সেই তার স্বামী। দেশের বিবাহ আইনে সেটাই বলে, সেজন্য তাকেই খুঁজছিল সে। গোসল সেরে চেয়ারে বসে পড়ে শিউলি। মহিলা এসে খাবার দিয়ে যায় আর বলে, আমাকে তুই রহিমা খালা বলে ডাকিস। এখন খেয়ে নে, সন্ধ্যা হয়ে এলো, তোকে আবার সাজতে হবে। শিউলি খেয়ে নেয়। খাওয়া শেষ হলে রহিমা খালা শিউলিকে সাজিয়ে বিছানায় বসিয়ে মলিন মুখে রুম বন্ধ করে চলে যায়। দেখেন মির্জা সাহেব, আজকে রাতের জন্য 20,000 টাকা দিতে হবে। এই টাকা না হলে শিউলিকে ছুঁতেও পারবেন না। মিহিরের কথায় খানিকটা বিরক্ত প্রকাশ করে মির্জা সাহেব। আশ্চর্য হয়ে বলে, একটু বেশি হয়ে গেল মিহির সাহেব, একটু কমে রাখেন। হা হা করে হেসে উঠে বলে মিহির, এই মেয়েটার জন্য কম কষ্ট করতে হয়নি আমাকে। খাসা মেয়ে, এখনো কুমারী। আর হ্যাঁ, এ পর্যন্ত ওর শরীরে আমি স্পর্শ করেও দেখিনি, সুতরাং 20,000 টাকার একটা কানাকড়িও কম হবে না। 15তে ফিক্সড করেন মিহির সাহেব, আমি তো আপনার পুরনো কাস্টমার, 6 বছর থেকে যাতায়াত করছি। সেটা আমার দেখার বিষয় না। এই মেয়েটাকে দেখলে আপনার মাথা ঘুরে যাবে। গ্রামের সহজ সরল মেয়ে, একবার গেলে আপনি নিশ্চিত পরের বারও যেতে চাইবেন। তাছাড়া বিয়ের নাটক ও সৎমাকে টাকা দেয়া, আপনার জন্য বাসর রাত সাজানো, সব কিছুতেই ঢের টাকা ঢালতে হয়েছে। এটা আপনাকে বুঝতে হবে। খাসা মাল আস্বাদন করতে হলে টাকাও তো দিতেই হবে। তাছাড়া বুড়ো বয়সে বাসর ঘর করার সুযোগ কয়জনেরই আসে। মিহিরের কথায় হো হো করে হেসে ওঠে মির্জা সাহেব। সত্যি তো, বুড়ো বয়সে বাসর করার সুযোগ কয়জনই বা আসে। তবে মিহিরের একটা কথা মানতে নারাজ সে। বয়স একটু হয়েছে সত্যি, তবে বুড়ো না। এখনো যৌবনের রঙ যেন টস টস করছে। স্ত্রী মারা যাওয়ার পর এই মিহিরই তার মনোরঞ্জন করার জন্য মেয়েদের ব্যবস্থা করে। ছেলে সৌমির বিদেশে সেটেল, এত টাকা পয়সা ভোগ করার মতো পথ নেই বলে বিপথে ব্যয় করে। টাকার বিনিময়ে যদি নিজের তৃপ্তি আসে তাতে দোষের কি? দেখেন মির্জা সাহেব, আপনি অন্দরে যেতে চাইলে টাকা দিয়ে যান। মেয়েটা অনেকক্ষণ যাবৎ স্বামীর জন্য অপেক্ষা করছে। আপনি 5,000 টাকার জন্য যেতে না চাইলে আমার ক্লায়েন্ট রেডি, ফোন করলেই চলে আসবে। তাড়াতাড়ি বলেন, আমার হাতে সময় কম। কোনো উপায়ান্তর দেখতে পেরে মনে মনে রাজি হওয়ার সিদ্ধান্ত নেয় মির্জা সাহেব। প্রতিবার 2-3 হাজার দিলেও এবারের দাম বেশ চড়া, এই জন্য দাম কষাকষি করছিল সে। ঠিক আছে, আমি রাজি। বলেই 10,000 টাকার দুটো বান্ডিল মিহিরের হাতে ধরিয়ে দেয় মির্জা সাহেব। মিহির টাকার বান্ডিল দুটো নাকের কাছে ধরে গ্রান নেওয়ার চেষ্টা করে। মুখে তার পৈশাসিক হাসি। পকেট থেকে চাবিটা বের করে মির্জা সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলে, লেটস এনজয় মির্জা সাহেব। হাসতে থাকে মির্জা সাহেব। দরজা খুলতে যাওয়ার সময় পিছন থেকে মিহির বলে ওঠে, ওয়েট। থামতে বলে কোথায় যেন চলে গেল মিহির। তারপর একটা পাঞ্জাবি আর টোপর এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, হাজার হোক মেয়েটার আজ বাসর রাত, বরের বেশি যান, এগুলো পরে নিন। খুশি হয়ে মির্জা সাহেব এসব পরে নিল। মিহির গায়ে একটু সেন্ট লাগিয়ে দিয়ে বলল, আপনাকে একদম বরের মতো লাগছে, এখন যান, বুড়ো বয়সী কচ্ছি মেয়ে। হা হা করে হেসে ওঠে মিহির। টাকা, শুধুই টাকা। এই টাকা ছাড়া মিহির এখন আর কিছুই বোঝে না। টাকাই তার সব। সেজন্য গ্রাম থেকে মেয়েদের বিয়ের প্রলোভন দেখিয়ে শহরে নিয়ে আসে, তারপর ঘরে আটকে রেখে তাদের দিয়ে ব্যবসাবৃত্তি করায়।
অবশ্য অনেক মেয়ে নিজের ইচ্ছায় এ দলে নাম লেখালেও তার ডেয়ার আর সব মেয়েরা তার প্রলোভনের শিকার। এ ডেয়ার নাহিদা, শারমিন, রিয়া, জরিনা নামের মেয়েগুলোর সাথে এমনটাই ঘটেছে। প্রত্যেকের সাথে মিহিরের বিয়ে হলেও তাদের কখনো ভোগ করেনি সে, শুধু তাদের দিয়ে ব্যবসা করায়। বিনিময়ে মেয়েগুলো পায় শুধু 3 বেলা খাবার। সেই যে গ্রাম থেকে এসেছে, তারপর আর কখনো গ্রামে ফেরা হয়নি, এমনকি এই বিল্ডিং এর বাইরেও না। সারা দিন কাস্টমারের মন খুশি করার পর এই বন্দি ঘরটাতেই তাদের সম্বল। পালানোর কোনো পথ নেই, পালানোর কথা চিন্তাও করতে পারে না তারা। গেটের সামনে 3 জন দাঁড়িয়ে সব সময়, সব পথই রুদ্ধ। 1 বোতল বিষ কিনে নিজের জীবনকে শেষ করে দেওয়ার কথা চিন্তা করলেও বিষের অভাবে আর তা হয় না। শিউলি ফুলের বিছানায় বসে চোখের পানি ফেলছে। আজ তার বাসর রাত। মন্টুদার সাথে এই রাতটা তার কাটানোর কথা ছিল, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল বুঝতেই পারল না সে। চোখের পানিতে মুখে মাখানো স্নো উঠে যাচ্ছে, ঘেমেও গেছে খানিকটা। দরজার বাইরে কার যেন কথোপকথন শুনতে পায় শিউলি, কিন্তু স্পষ্ট কোনো কিছুই বুঝতে পারে না। শুধু এতটুকু বুঝতে পারে টাকা নিয়ে দর কষাকষি হচ্ছে। বুকের ভেতরটা ছেদ করে ওঠে তার। এখানে আবার কিসের দর কষাকষি? মনের মধ্যে নানান রকমের প্রশ্ন ঘোরাঘুরি করছে, কিন্তু কোনো প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাচ্ছে না সে। সেই যে দরজা বন্ধ করে রহিমা খালা চলে গেল, আর ফিরে আসলো না, একবার দেখতেও না। দরজাটায় কেন যেন বন্ধ করে রেখেছে। মিহিরেও কোনো খবর নেই। সেই যে খালার সাথে পাঠিয়ে দিল, তারপর আর কোনো খবর নেই। গ্রাম থেকে তাকে এভাবে নিয়ে এসে কোথায় পালিয়ে গেল লোকটা? দরজা খোলার আওয়াজ কানে ভেসে আসে শিউলির। বুকটা কাঁপছে। এক সময় মনে হতো এই শরীরটা শুধু মন্টুদার জন্য, কিন্তু সময়ের আবর্তে সেটা আর হলো না। মিহির নিশ্চয় তাকে ভোগ করতে ছাড় দেবে না। দরজা খুলে লোকটা ভেতর ঢোকে, তারপর দরজাটা বন্ধ করে দেয়। আর চোখে শিউলি লোকটার দিকে তাকায়। মিহিরের উচ্চতা তো কম, এই লোকটার উচ্চতার থেকে ঠের বুঝি। লোকটা যতই কাছে আসছে ততই তার মুখটা স্পষ্ট হচ্ছে। মুখটা মিহিরের মতো নয়। মিহিরকে 2 বার দেখেও তার মুখটা স্পষ্ট মনে আছে। এই লোকটা সেই লোক নয়। সারা শরীর কাঁপতে থাকে শিউলির। বিছানা থেকে পিছনে সরে যায়। লোকটা তার পাশে বসে পড়ে। এ কি, সরে যাচ্ছ কেন? আমতা আমতা করতে থাকে শিউলি, কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, আপনি কেডা? আমার স্বামী কই? মির্জা সাহেব হাসতে থাকে। শিউলির দিকে আরো এগিয়ে যায়, হাতটা জাপটে ধরে কাছে টেনে নেয়। লোকটার জোরের কাছে টিকতে পারে না শিউলি। আরে আমি তো তোমার স্বামী, দেখো বরের মতো সেজে এসেছি। আসো, কাছে আসো। না না, আপনি আমার স্বামী না, আমার স্বামীরে ডাকেন। আরে সুন্দরী, বলে কি? আমি তোমার স্বামী, তোমাকে তো আমি বিয়ে করেছি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে শিউলি। লোকটার হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। লোকটা কুৎসিত ভাবে হাসছে। আল্লাহর দোহাই লাগে, আমার স্বামীরে ডাকেন, আমারে সাইরা দেন। আপনি আমার বাপের বয়সী। ধ্যাত, মুডটাই নষ্ট করে দিলি। এখানে তুমি আর আমি তোমার নাগর, বাপ না। আজ দুজন দুজনার হয়ে যাব। সারা রাত কত আনন্দ ফুর্তি হবে। হাও মাও করে কেঁদে ওঠে শিউলি। বাইরে থেকে স্পষ্টভাবে কান্নার আওয়াজ বোঝা যায়। রহিমা খালা কান বন্ধ করে 2 ফোঁটা চোখের জল ফেলে। আয়। শিউলিকে জবরদস্তি করে কাছে টেনে নেয় মির্জা সাহেব। শিউলির মুখের কাছে নিজের মুখটা রেখে বলে, তুমি আসলেই সুন্দরী, ভয়ঙ্কর সুন্দরী। 20,000 টাকা তোমার রূপের কাছে নিতান্তই কম। আমি বারবার তোমার ছোঁয়া পেতে চাই। মির্জা সাহেব ঝাঁপিয়ে পড়ে শিউলির উপর। শিউলির গগনবিদারী চিৎকার কারো কানে পৌঁছায় না। শিউলির উপর জয়ী পৈশাচিক হাসি হাসে মির্জা সাহেব। শিউলির যন্ত্রণায় আরেক পাশে ছটফট করতে থাকে। মির্জা সাহেব টের বুঝতে পারে শিউলি কুমারী ছিল। অনেকদিন পর কুমারী মেয়ের স্বাদ পেয়ে নিজেকে অনেক ফুরফুরে লাগছে। 1 বছরের কম মেয়ের সাথে তো বিছানায় যায়নি। 1 দিনের বেশি কারোর সাথে বিছানায় শোয়া হয়নি, কিন্তু আজকের এই শিউলিকে আবারও কাছে পেতে মন চাইছে, কারণ আজকের মতো তৃপ্তি আর কোনোদিনও পায়নি তিনি।
মির্জা সাহেব হাস্যোজ্জ্বল মুখে শিউলির দিকে তাকায়। শিউলি তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। পুরো মুখে তার আর্টসের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। চটপট না করলেই পারত, মনে মনে ভাবে মির্জা সাহেব। মেয়েটার মুখে দাগ দেখে একটু খারাপ লাগে তার। শিউলিকে কাছে টানার ব্যর্থ চেষ্টা করে। শিউলি চুবুথুবুক হয়ে দেয়ালে ঠেস দাঁড়িয়েছে। মির্জা সাহেবের আর লালসা পূরণ করার ইচ্ছে নেই। যা হয়েছে তাতেই যথেষ্ট। তাতেই মনটা প্রফুল্ল, নাচতে ইচ্ছে করছে। অবলার ওপর জয়ী হয়ে গর্বিত মনে হচ্ছে নিজেকে। আরে প্রথম তো, সেজন্য ব্যথা পাইছো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসো, কাছে আসো। শিউলি কাঁপতে থাকে। ইতিমধ্যে তার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। শরীরটা প্রচন্ড ব্যথা করছে। আশ্রের দাগগুলো জ্বলছে। এই মানুষটা কখন চলে যাবে, কখন একটু শান্তিতে থাকতে পারবে, মন খুলে চিৎকার করে কাঁদবে, মনে মনে ভাবে শিউলি। রাত বাড়তে থাকে। ভাবনাতীত আনন্দ লাভ করে নিজের পায়জামা পাঞ্জাবি পরতে থাকে মির্জা সাহেব। এখন তার বাসায় ফেরার সময়। শিউলি বুঝতে পারে লোকটা চলে যাবে এখন। সে মাথা নিচু করে থাকে। কান্না থামে না তার। চোখ ফুলে গেছে। আজ আমাকে তৃপ্ত করার জন্য শুক্রিয়া। ইচ্ছে হচ্ছে তোমাকে আমার সাথে করে নিয়ে যাই। নিজের ইচ্ছে মতো তোমার সাথে মজা করি, ফুর্তি করি, আনন্দ করি। ইচ্ছা থাকলে উপায় নেই। মিহির তোমাকে দিয়ে অনেক টাকা কামাতে চায়, তবুও দেখি। লোকটার কথা শুনে বুকটা কাঁপতে থাকে। টাকা কামানো মানে? তাকে কি এখানে এনেছে ব্যবসা করার জন্য? শহরের এসব ব্যবসার কথা সে বেশ কয়েকবার শুনেছে, কিন্তু নিজেই যে জড়িয়ে যাবে সে ভাবতেই পারেনি। এখান থেকে বেরোনোর পথ রুদ্ধ। কোথাও কিছু চেনেও না সে। সুন্দরী, কথা বলছো না কেন? শিউলি তবুও চুপ থাকে। লোকটার প্রতি তার ঘৃণা জন্মেছে। লোকটার মুখের হাসি যেন থামছেই না। অনেক দিনের স্বপ্ন ছিল একজন কুমারীকে ভোগ করবে। সেই আশা তার আজ পূরণ হয়েছে। 500 টাকার দুটো নোট শিউলির দিকে ছুড়ে দিয়ে বলল, তোমার জন্য 20,000 টাকা দিয়ে ঢুকেছি। ভেবেছিলাম ঠকবো, কিন্তু ঠকিনি। 50,000 দিলেও হয়তো ঠকতাম না। যে 500 টাকার দুটো নোট তোমাকে দিলাম সেটা তোমার বকশিস। দেখা হবে আবার। মির্জা সাহেব হাসতে হাসতে চলে গেল। শিউলি টাকার নোট দুটোর দিকে তাকাতেই বুকটা যেন ফেটে যায়। এই টাকার জন্য কত হাহাকার, অথচ সেই টাকাই তার সামনে পড়ে আছে। কিন্তু সে টাকা ছুঁতে ইচ্ছে করছে না। পাপের টাকা। বিছানা থেকে উঠে শাড়িটা পরে নেয়। লাল শাড়িটা যেন বিদীর্ণ হয়ে গেছে। লোকটা তার শাড়িটা খুলতে বেশি সময় নেয়নি। বিছানায় সাজানো ফুলগুলো ছিঁড়ে গেছে। সাজানো বাসর ঘর যেন বাসর ঘরই নেই। পাপে পরিপূর্ণ হয়ে গেছে। বাসর ঘরের পবিত্রতা রক্ষিত হয়নি। ব্রহ্মণ লোকটা আর পাপী মিহির তার রক্ষা করেনি। শাড়িটা গায়ে জড়ানোর পর মনে হয় এই শাড়ি তাকে বিয়ের জন্যই পরানো হয়েছিল। যেহেতু এটা কোনো বিয়ে নয়, ব্যবসার উদ্দেশ্যে, সেহেতু এই শাড়ি পরে থাকার কোনো মানেই হয় না। শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দেয় সে। অপবিত্র শরীরটা পবিত্র করার জন্য বাথরুমে ঢুকে ট্যাপ ছেড়ে দিয়ে অনেকক্ষণ বসে থাকে। বাইরে রহিমা খালা ডাকছিল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ট্যাপ ছেড়ে আনমনে বসেছিল। মন্টুদার কথা ভীষণ মনে পড়ছে। আচ্ছা, মন্টু দায়ের সাথে বিয়ে হইলে কি সেও এইভাবে আমারে ভোগ করতো? মিহির সোফায় বসে টিভি দেখছিল। তার ঘরটা বেশ পরিপাটি। সে কতটা উচ্চাবিলাসী সেটা তার ঘরটা দেখেই বোঝা যায়। মেয়েদের ব্যবসায় নামিয়ে যে টাকা ইনকাম করে তার অধিকাংশই নিজের শান শখের পিছনে ব্যয় করে। মির্জা সাহেবকে দেখে মুচকি হেসে বলে, কেমন কাটলো বাসর রাত? মির্জা সাহেব হো হো করে হেসে উঠে বলে, পুরো জমে গিয়েছিল মিহির সাহেব। বসেন, ঠান্ডা খাবেন? আরে মিয়া, যা খেয়েছি তাতেই কয়েকদিন চলবে। পুরা খাসা জিনিস। মিহির হাসে। সে জানে সে যাকে বিয়ে করবে ব্যবসার জন্য সে মেয়েগুলো খাসাই হবে। আমি এই মেয়েকে 1 মাসের জন্য আমার বাসায় রক্ষিতা করতে চাই। মির্জা সাহেব বলে। এক প্যাক মুখে পড়ে মিহির বলে উঠল, আগামী 10 দিন সিট ব্লক। এই 10 দিনের প্রতিদিন ওর বাসর রাত। 10 জন ক্লায়েন্ট ফোন করেছে ইতিমধ্যে। তারাও খাসা জিনিসের তৃপ্তি পেতে চায়। আপনি চাইলে 10 দিন পর মাসখানেকের জন্য ওকে নিয়ে যেতে পারেন।
তবে প্রতিদিনের জন্য 5,000 টাকা করে দিতে হবে। রাজি থাকলে বলেন, শিডিউল দিব, না হলে শিডিউল ব্লক হয়ে গেলে আমি নিরুপায় হয়ে যাব। একদিনের জন্য 5,000 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না মিহির সাহেব? ওর পেছনে ঢালতে হয়েছে অনেক টাকা, টাকা তো তুলতে হবে নাকি? রাজি থাকলে বলুন, না হলে আমার করার কিছুই নেই। ওকে, ডান। এক প্যাক খেতে পারেন? না থাক, ইচ্ছে নেই, এখন বাসায় ফিরতে হবে। মির্জা সাহেব চলে যায়। মিহির টিভিটা অফ করে দেয়। নেশা হয়ে যাচ্ছে, ঘুমও পাচ্ছে। এখন ঘুমাতে হবে, সকালে নতুন ধান্দায় বের হতে হবে, নতুন মেয়ের খোঁজে বেরোতে হবে, ব্যবসা জমজমাট করতে হবে। ইদানিং পুলিশ অফিসারের পকেটেও দিতে হয়। লোকটা বড্ড বাজি, সঠিক সময় টাকা পাঠাতে না পারলে ব্যবসা বন্ধ করার হুমকি দেয়। সেজন্য অফিসারের পকেট গরম থাকুক, সাথে তারাও। গোসল সেরে পুরনো সালোয়ার কামিজ পরে নেয় শিউলি। এটা পোশাকটা তার ঢের প্রিয়। গত ঈদে কেনা হলেও এখনো পরা হয়নি। আসার সময় জায়দা বানু তার পুটলিতে পরে দিয়েছে। হঠাৎ চোখ যায় বিছানার দিকে। কয়েকটা নতুন সালোয়ার আর কামিজ, পাশে 2 সেট শাড়ি, রঙিন শাড়ি। দরজার দিকে চোখ যেতেই মনে হয় দরজা খোলা। রহিমা খালা ফের ঢুকে। গোসল শেষ? শিউলি কোনো কথা বলে না, চুপচাপ মাথা অন্যদিকে ঘোরায়। রহিমা খালা শিউলির পাশে গিয়ে দাঁড়ায়। একবার যে এখানে ঢুকে সে কখনো বেরোতে পারে না। রহিমা খালার কথা শুনে চমকে ওঠে সে। তাহলে তার বাড়ি যাওয়া কি হবে না? তার সেই গ্রাম, তার সেই ছোট ভাই, তার প্রিয় দাদিজান, আর সর্বশেষ তার মন্টুদাকে। বিছানার উপরে কয়েক সেট জামা কাপড় রাখলাম, ওগুলো পরতে হবে। কালকে তোর আরো সাজগোজের জিনিসপত্র আসবে, সবসময় সেজেগুজে থাকবি, না হলে কাস্টমার পছন্দ করবে না। রহিমা খালা চলে গেল। দরজাটা দেয় শিউলি। জানালার পাশে দাঁড়ায় সে। বাইরের পৃথিবীটাকে অন্ধকার মনে হচ্ছে, ঘুমন্ত পৃথিবী। নিজের সাথে লড়তে থাকা মানুষগুলোই হয়তো জেগে আছে। সেও কি সে মানুষদের মধ্যে অন্যতম? নিজেই নিজেকে প্রশ্ন করে সে। এখনো তার শরীরটা ব্যথা করছে। লোকটার মায়া দয়া বলতে কিচ্ছু নেই। যেভাবে পেয়ে তাকে ব্যবহার করেছে, মানুষের শরীরের কামনা এত প্রখর কেন? পরদিন রহিমা খালা অনেকগুলো ফুল নিয়ে শিউলির রুমে ঢোকে। শিউলি তখন জানালার পাশে বসে সাদা আকাশ দেখছিল। পাখিদের উড়ে বেড়ানোর দৃশ্যগুলো ছোট থেকেই তার প্রিয়। গ্রামে তাদের কলতালে মাঠ ঘাট মুখরিত ছিল। শহরের এই বন্দি দৃশ্যটায় ভিন্ন, শুধু পাখিগুলো দেখাই যায়। তাদের কলতান আর শুনতে পাওয়া যায় না, শুধু চেয়ে থাকতে হয়। আর এখন তার সাথে যা ঘটেছে তা শুধু মুখ বুজে সহ্য করতে হবে। খুব খারাপ জায়গায় যে সে ফেঁসে গেছে তা ঠিক বুঝতে পারছে। থেমে থেমে বেশ কয়েকবার চোখের জল ফেলেছে। এখানে চোখের জল মুছে দেওয়ার কোনো মানুষ নেই, কেউ দেখতে আসবে না, কেউ সান্ত্বনা দিতেও না। গ্রামে থাকতে দাদি চোখের পানি মুছে দিয়ে বলতেন, ওরা মুহি, কান্দিস কেন? একদম কানবি না। দাদির এই কথায় তার ভালো লাগতো। জীবনে বাঁচার জন্য অনুপ্রেরণা পেত। এখানে শুধু রহিমা খালা এসে ভাত দিয়ে যায়, তার সাথে তেমন কথাও হয়নি। মহিলাটা মনে হয় চাপা স্বভাবের, কথাই বলে না, নাকি অপরিচিত বলে কথা বলছে না, কে জানে। মিহির এখানেই খালাস, একবারও দেখতে আসেনি। লোকটার উপর আল্লাহর গজব পড়ুক। বারবার ওর জন্য বরদোয়া করতেছে শিউলি। এমন মানুষের জন্য বরদোয়া করাই উচিত। এদের বাড়িতে কি মা বোন নাই? মা বোনের মর্ম কি এরা কখনোই বোঝে না? রহিমা খালার হাতে ফুল দেখে চমকে ওঠে শিউলি। সকাল থেকে এখনো একজন কাস্টমারও আসেনি। তাহলে কি আর আসবে না? না আসলেই ভালো হতো, কিছু সময়ের জন্য হলেও বেঁচে যেত। ফুল দিয়ে কি হইব খালা? শিউলির মুখের কথা শুনে রহিমা খালা ওর দিকে এক পলক তাকায়, তারপর নিজের কাজে মনোযোগ দেয়। বিছানা সাজাতে থাকে। শিউলি আবারও অবাক না হয়ে পারে না, ফের জিজ্ঞাসা করে, বিছানা সাজাইতেছো কেন খালা? রহিমা খালা মুখ খুলতে চেয়েও পারে না। কি উত্তর দিবি মেয়েটাকে? হাজার হোক সেও তো একজন নারী। নারী হয়ে আরেক নারীর দুঃখ দুর্দশা বুঝবে না তা কি করে হয়? এই পতিতালয়ের মেয়েদের জন্য অনেক কিছুই করতে চেয়েও পারে না সে।
গরিব মানুষ, যদি পেটে লাথি দেয় সে ভয়ে অনেক ভেবেচিন্তে উত্তর দেয়। জানি না আমি, মিহির সাহেব বলেছে তাই সাজাচ্ছি। মেয়েটাকে মিথ্যে বলে মনের শান্তি পায় না সে। আগেও অনেক মেয়ের জন্য কাজ করেছে, কিন্তু এই মেয়েটার মতো মায়া কারো প্রতি জন্মেনি। কি আছে মেয়েটার মধ্যে? কেনই তার প্রতি এত দুর্বলতা? শিউলি চেয়ার থেকে উঠে রহিমা খালার পায়ে ধরে কেঁদে ওঠে। কি করা উচিত তার? কি বলে সান্ত্বনা দেবে তা জানা নেই। খালা মিহির বাবুকে বলে আমারে গ্রামে রেখা আসতে কও, আমি এখানে নইলে মইরা যামু। বারবার এভাবেই অনুনয় বিনয় করতে থাকে শিউলি। রহিমা খালা পা থেকে ওর হাতটা ছাড়িয়ে স্বাভাবিক গলায় বলে ওঠে, বলবো। তারপর খালা চলে যায়। দরজার বাইরে থেকে তালাও দেয়। এমনই হুকুম মিহিরের। মেয়েটার এমন পরিস্থিতি দেখে চোখে জল চলে আসে রহিমা খালার। মেয়েটার মধ্যে নিশ্চয়ই মায়াবী একটা সত্তা আছে, যার দিকে বারবার ধাবিত হচ্ছে সে। এই প্রথম পতিতালয়ের কোনো মেয়ের জন্য চোখের জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছে নিজের ঘরের দরজা বন্ধ করে খানিকক্ষণ নিশ্চুপ হয়ে রইল। এই পতিতালয়ের ভিতরে জানোয়ারদের থাকার জর্জরিত, মেয়েদের চিৎকার ভেসে আসে প্রতিনিয়ত। আবার কয়েক সেকেন্ড পর সেটা ভুলেও যায়। কিন্তু এই মেয়ের কান্নার কেন তিনি ভুলতে চেয়েও পারছেন না। হঠাৎ কি এমন হলো তার? অনেকক্ষণ একা থাকার পর ঘর থেকে বের হয় রহিমা খালা। মিহিরের ঘরে উকি দিয়ে দেখে কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। নিশ্চয়ই অন্য কোনো মেয়েকে ফাঁসাতে চেষ্টা করছে। তার মায়েরই চেহারায় ভুলে যে তার ফাঁদে পা দেবে তার জীবন শেষ। রহিমা শিওর হয় যখন দেখে মোবাইলের অপর প্রান্তের তরুণীকে সোনা বাবু বলে সম্বোধন করছে। খালাকে দেখে ফোনটা রেখে মিহির হাসতে হাসতে বলে, বুঝলে খালা, মেয়েরা বোকা, একটু সাজিয়ে কথা বলতে পারলেই হলো। কিছু গিফট দাও, দেখবে আনন্দে গদগদ হয়ে চুমো খাবে। আসলেই মেয়েটা এরকমই। মিহির কি ঠিকই বলেছে? বাহিরের পৃথিবী সম্পর্কে সে অজ্ঞ। সেই যে কবে এখানে কাজ নিয়েছে, তারপর আর বাইরে বেরও হয়নি। হয়তো মিহিরের কথাই ঠিক, কারণ মেয়েরা অল্প সময়েই কাউকে বিশ্বাস করতে শেখে, পরে কি হবে তা চিন্তা করে না। এই মেয়েটাকে পটালাম খালা, আমার নতুন শিকার। একবার ফেসবুকে ছবিও দেখেছি, ভিডিও কলে কথা বলেছি, ভয়ঙ্কর সুন্দর। আমার ব্যবসার ভালো টাকা দেবে। তার মানে আরো একটা মেয়ে শিকার হতে চলেছে। বুকটা ছেদ করে ওঠে রহিমা খালার। কি খবর খালা, মনটা ভালো তো? তোমাকে ভীষণ বিষণ্ণ দেখাচ্ছে আজ। তেমন কিছু নয় বাবা। শিউলির বিছানা সাজিয়েছ? হ্যাঁ বাবা। দেখো ক্লায়েন্ট যেন কোনো অভিযোগ না দেয়। এ 10 দিনে লাখখানেক টাকা কামাতে হবে। তারপর মাসখানেকের জন্য মির্জা সাহেবের ডেরায় পাঠাবো। ডিল হয়েছে, দিন প্রতি 5,000 করে দেবে। মেয়েটা খুব কাঁদছিল, হাতে পায়ে ধরছিল। কি বলছো খালা? তুমি তো এসব কথা আগে বলনি, আজ বলছো কেন? তুমি তো জানো এখানে কারো চোখের পানির মূল্য দেওয়া হয় না। শিউলি তোমার সাথে কথা বলতে চায়, বাড়ি ফিরতে চায়। খালা, তুমি সব ভুলে যাচ্ছ। তোমার হয়েছেটা কি? যাও, এসব চিন্তা মাথায় আনবে না কখনো। রাতে ওকে বেনারসি শাড়ি দিয়ে সাজাবে। আগামী 10 দিন সবসময় পরিপাটি করে রাখবে। প্রতিটা দিন ওর জন্য বাসর রাত। মাথা নিচু করে চলে যায় রহিমা খালা। মেয়েটার জন্য কিছুই করতে পারল না সে। মেয়েটা অভাগী, বড্ড অভাগী। জন্মের সময় কেন যে মরেনি কে জানে। রাতের শিউলিকে সাজিয়ে দেয় রহিমা খালা। বধূ বেশে বেশ লাগছে শিউলিকে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। খালা কয়েকবার দেখেও না দেখার ভান করে নিজের কাজ করতে থাকে। শেষে বলে, যত তাড়াতাড়ি এখানে নিজেকে মানিয়ে নিবি ততই তোর মঙ্গল। খানা দানা করবি আর কাস্টমারদের খুশি করবি, এটাই এখন কাজ তোর। আর হ্যাঁ, আগামী 10 দিনের প্রতিদিন তোর জন্য বাসর রাত শিডিউল হয়ে গেছে। নিজেকে তৈরি কর, মনকে শক্ত কর। অনিচ্ছা সত্ত্বেও এসব বলে চলে গেল খালা। মেয়েটাকে এসব বলতে চায়নি সে, তবুও শেষের কথাগুলো ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করেছে। সে বুঝেছে কিনা কে জানে, না বুঝলে তার কি, তাতে তার কোনো দোষ থাকার কথা নয়। কিছুক্ষণ পর ধর্মভাবে সাদা পাঞ্জাবি পরা এক মধ্যবয়সী লোক ঢোকেন। এটা যে কালকের লোক নয় সেটা খুব ভালো করে বুঝতে পারে শিউলি। চোখ দিয়ে আবারও পানি গড়তে থাকে। লোকটা বিছানায় চড়ে বসে পড়েন। নাম কি তোর? গলা কাঁপতে থাকে তার। বিছানার কোণায় গিয়ে
কাঁপা কাঁপা গলায় বলে, শিউলি। ওহ, দূরে কেন, কাছে আয়। আজকে রাতের জন্য মিহির সাহেব 10,000 টাকা গুনে নিয়ে তারপর ঢুকতে দিল। আমি তো সারা রাত থাকবো না, আমার কাজ হলেই চলে যাব। বেশি দেরি করিস না, আয়, কাছে আয়। শিউলি হাত জোর করে মিনতি করতে থাকে। আমারে সারেন, আমি বাড়ি যাবার চাই, আমার দাদিরে দেখবার চাই, সোহাগরে দেখবার চাই। শিউলির কথা কানে ঢুকলেও সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। লোকটার মুখে সিগারেটের গন্ধে গা গুলিয়ে আসে, কিন্তু কিছুই করতে পারে না। লোকটা তার 2 হাত দিয়ে শিউলির 2 হাত শক্ত করে ধরে রেখেছে। দম বন্ধ হয়ে আসে শিউলির, চোখ বেয়ে ঝরঝর করে পানি বের হতে থাকে। 10 দিনের প্রতিদিন নতুন নতুন লোকের সাথে বাসর রাত কাটাতে হয়েছে শিউলিকে। অসহ্য যন্ত্রণা কাতরাতে থাকলেও কেউই সহানুভূতি দেখায়নি, একটু ছাড় দেয়নি কেউ। কেউ মিষ্টি করে বলেনি, তোমার তো কষ্ট হয়েছে, একটু রেস্ট নাও, তারপর আমরা আবার শুরু করব। এই কথাটা বলার কোনো মানুষ পায়নি শিউলি। প্রতিটা মানুষের কাছে করজোড়ে মিনতি করেছে, কিন্তু কেউই তা শোনেনি। সবাই শুধু নিজের খায়েশ ইচ্ছে মতো মিটিয়েছে। একটা রাতে 10,000 টাকা তোলা হয়তো তাদের কাছে একটু কষ্টসাধ্য, যার কারণে মেয়েটার আকুতি কারোর কাছে পৌঁছায়নি। যে যেভাবে পারে শারীরিক সম্পর্ক করেছে। শিউলি কষ্ট যন্ত্রণা তারা যেন আরো বেশ করে মজা পেয়েছে। বিয়ের পর 11টা লোকের সাথে 11 দিন বাসর কোনো দিন কোনো মেয়ে করেছে? নিজেই নিজেকে প্রশ্ন করে শিউলি। মানুষ এতটা ভাগ্য নিয়ে না জন্মালে বুঝি এমন কিছু পায় না? সে হিসেবে তার ধন্যী ধন্য করা উচিত, কিন্তু সে কাছে তো কাছেই। অদ্ভুত কাণ্ড। মির্জা সাহেব হাসি মুখে মিহিরের ঘরে ঢোকে, করমর্দন করে বলেন, আমার জিনিস রেডি তো মিহির সাহেব? এই একটু অপেক্ষা করেন। বলেই মিহির রহিমা খালাকে ডাক দিল। খালা এসে হাজির। খালা, শিউলিকে তৈরি করে দাও, মির্জা সাহেব ওকে নিতে এসেছেন। রহিমা খালার বুকটা ছ্যাদ করে ওঠে। মেয়েটাকে কি নিয়ে যাবে মির্জা সাহেব? না জানি কত কষ্ট দেবে। বুকে কষ্ট চেপে রেখে বলে, ঠিক আছে, আনছি। রহিমা খালা শিউলির ঘরের দিকে হাঁটা দেয়। মির্জা সাহেব আর মিহির হো হো করে হাসাহাসি করে। বুঝলেন মির্জা বাবু, বুড়ো বয়সে কুচি মেয়ে পেয়ে ভালোই খ্যাপ মারছেন। বয়স হয়েছে আপনার, তবুও যৌবনের জ্বালা একটু কমেনি। আপনার মতো লোক আজকাল পাওয়া দায়। সবই তার কৃপা মিহির সাহেব। হ্যাঁ, আপনার মতো জনদরদি লোকগুলো না থাকলে যে আমাদের কি হতো জানেন? সব দিক চিন্তা করেই তো এই ব্যবসায় নেমেছি মির্জা বাবু। তা যা বলেছেন। মেয়েটা যদি কোনো কমপ্লেন করে তবে গায়ে কয়েকটা লাগিয়ে দিন, বড্ড জ্বালাচ্ছে এই মেয়েটা। আরে তেমন কিছু হবে না, আমার আদর পেলে ওসব ভুলে যাবে। তারপর দুজনের উচ্চস্বরে হাসাহাসি। শিউলি বিছানায় শুয়েছিল, শরীরটা তার ভালো যাচ্ছে না, সারা দেহে ভীষণ ব্যথা করছে। কালকের মানুষটা সারা রাত তাকে ঘুমাতে দেয়নি। পশুর মতো যেভাবে পেয়েছে নিজের খায়েশ মিটিয়েছে। লোকটার কাছে অনুরোধ করেও লাভ হয়নি। রহিমা খালাকে ভিতরে আসতে দেখে বিছানায় উঠে বসে সে। খালা, তৈরি হয়ে নে, আর ব্যাগে কিছু জামা কাপড় ভরে নে। খালার এ কথা শুনে মনে মনে ভাবে হয়তো তাকে বাড়িতে রেখে আসবে। আমি বাড়ি যাবো খালা। বাড়ি যাবি? তবে কোন বাড়ি যাবি সেটা জানি না। শিউলি তৈরি হয়ে নেয়, ব্যাগের ভেতর কাপড় চোপড় ভরে, তারপর খালার পেছন পেছন হাঁটা দেয়। খালা তাকে নিয়ে মিহিরের ঘরে ঢোকে। সেই যে মিহির তাকে এখানে এনেছিল, তারপর এখন তাকে দেখলো শিউলি। ইচ্ছে করছে মানুষটাকে খুন করতে। সে বলেই ফেলল, কেন ঠকালেন আমায়? মিহির কোনো জবাব দেয় না, শুধু হাসে। মির্জা সাহেব শিউলির হাতটা ধরে। তা মিহির সাহেব, যাচ্ছি। ঠিক আছে। শিউলিকে নিয়ে হাঁটা দেয় মির্জা সাহেব। 1 মাসের জন্য সাথে রক্ষিতা পেয়েছে। মনটা বেজায় খুশি তার। এমন সময় পিছন থেকে মিহিরের ডাক শোনা যায়। শিউলি, শিউলি পিছন ফিরে তাকায়। তোমার মা তোমাকে 30,000 টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করেছে। এখন তুমি আমার জিনিস, যেভাবেই পারি আমি ব্যবহার করব। শিউলির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। সে পানি মোছানোর কোনো চেষ্টাই করে না। লোকটা গাড়ি নিয়ে এসেছে, মাইক্রো। এরকম মাইক্রো জীবনে কয়েকবার দেখা হলেও চড়া কখনোই হয়নি তার।
লোকটার টাকা পয়সা আছে, না হলে এরকম গাড়িতে চড়বে কেন? প্রথমবারের মতো মাইক্রোতে চড়ে বসে শিউলি। মির্জা সাহেব ড্রাইভ করতে থাকেন। শিউলি বলে ওঠে, আমি বাড়ি যাবার চাই। মির্জা সাহেব শিউলির দিকে তাকায়, মুচকি হেসে বলে, আমি বাড়িতেই যাচ্ছি। শিউলি শহরের রাস্তাঘাট চেনে না, কোথায় নিয়ে যাচ্ছে লোকটা তাও স্পষ্ট নয়। লোকটাকে শুধু ফুরফুরে মনে হচ্ছে, গুনগুন করে গান গাইছে। শিউলি আর চোখে তাকায়। তার বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই ওনার থেকে বয়সে কম ছাড়া বেশি হতো না। গাড়িটা একটা বড় বাড়ির ভিতরে ঢোকে। শিউলি আশায় ছিল যে হয়তো লোকটা তাকে তার বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু না, অন্য একটা বাড়িতে নিয়ে এসেছে। বাড়ির সামানটা দেখতে জাঁকজমক, বিভিন্ন ফুলের গাছ, পাশেই শান বাঁধানো পুকুর পাড়, মাছ দিয়ে ঘরে ঢোকার সরু রাস্তা। বাইরে আরো দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। শিউলিকে নিয়ে ঘরের ভিতরে ঢোকে মির্জা সাহেব। এটাই আমার বাড়ি, তুমি তো বাড়িতে আসতে চেয়েছিলে। এই লোকটাও তার সাথে মজা করেছে। তার হাতটা ধরে বাড়ির সবকিছু চেনাচ্ছে মির্জা সাহেব। সবকিছু দেখে নাও, 1 মাস তুমি আমার সাথেই থাকবে, সারাদিন নিজের খুশি মতো চলবে, রাত হলে আমার খায়েশ পূরণ করবে। তবে দিনের বেলা ইচ্ছে থাকলেও করতে পারি। যদি তুমি 1 মাস আমাকে ভালো রাখতে পারো, তবে পরের মাসটাও আমার সাথে রাখবো। আর তোমার আপত্তি না থাকলে এই বুড়োটাকে নিজের স্বামীর মর্যাদা দিও। কদিনই বা বাঁচবো, আমি মারা যাওয়ার পর সবকিছু তোমারই হবে। মির্জা সাহেব ছল ছল চোখে শিউলিকে একটা ঘরে নিয়ে গেল। ঘরটা বেশ সাজানো, পরিপাটি। শিউলি দেখেই বুঝতে পারলো এই ঘরে কেউ থাকে। এই ঘরটা আমার, আমি থাকি। আজ থেকে আমার সাথে থাকবে তুমি, স্ত্রীর মতো হয়ে। এ ঘরে আমি একাই থাকি, আমি একলা, কেউ নেই আমার জীবনে। মির্জা সাহেব চলে যায়। শিউলি ধপাস করে মেঝেতে বসে পড়ে, চোখ দিয়ে পানি ঝরে পড়ে। এই অরুষ্টপূর্ণ জীবন তার চাই না। গ্রামের সেই ভাঙা কুড়ে ঘরটাই তার চাই। সেখানে সুখেরা হাতছানি দেয়, সুখের পেছনে ছুটতে হয় না, তারপর তা ধরাও দেয়। মন্টুদার পাগলামিতে সুখ পরিপূর্ণ হয়। মির্জা সাহেব অনেকগুলো দামি শাড়ি এনে বলে, সব সময় এগুলো পরে থাকবা, আমি চাই তুমি সেজেগুজে থাকো। এই 1টা মাস আমার মনোরঞ্জন করো, ভালো থাকতে চাই এই মাসটা। শাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে দামি শাড়ি এগুলো। নেড়ে চেড়ে দেখার ইচ্ছে জাগে না তার। এখান থেকে পালানোর কোনো পথ নেই, পালানোর আর ইচ্ছেও নেই। বাড়ির চারপাশে উঁচু দেয়াল, বাড়ির সামনে দাঁড়ানো দারোয়ান, দম আটকে আসে তার। মানিয়ে নিতে ইচ্ছে হয়, অন্য কোনো পথ খোলা নেই যে তার। 1টা মাস কেটে যায়। মাসের শেষ দিন এসে মির্জা সাহেব শিউলিকে বলে, দেখো শিউলি, আমি যেটা চেয়েছিলাম তা পাইনি। তুমি শুধু তোমার শরীরটা দিয়েছো, কিন্তু আমাকে সঙ্গ দাওনি। আমি তোমার সঙ্গটাই চেয়েছিলাম। তোমাকে শারীরিকভাবে কাছে পাওয়ার সময় বুঝেছি তুমি আজ। আমি তোমার শরীরটা যেমন চেয়েছি তেমনি তোমার ভালোবাসাও চেয়েছি। আমি আর তোমাকে রাখতে পারছি না। তবে একটা কথা মনে রেখো, এই পৃথিবীর মানুষগুলো বড্ড স্বার্থপর আর নিষ্ঠুর। তৈরি হয়েও নাও, আজকে তোমাকে রেখে আসার দিন। শিউলি তৈরি হয়ে নেয়। এই 1 মাস এই বাড়িতে যা পেয়েছে তার ঠের। লোকটা তাকে শারীরিকভাবে ভোগ করলেও মনটা তার মন্দ নয়। কোনো কিছু না চাইতেই সামনে হাজির করে দিয়েছে। লোকটা সম্পর্কে এতটুকু বুঝতে পেরেছে, একাকী জীবন ভীষণ কষ্টের। ধন সম্পদ থেকেও লাভ নেই যদি না সুখ থাকে। এই বাড়িতে তার সব আছে, শুধু সুখটাই নেই। এই নাও, এখানে কিছু টাকা আছে। কখনো যদি বাড়ি ফিরতে পারো তবে এগুলো তোমার কাজে দিবে। কয়েকটা টাকার বান্ডিল শিউলির হাতে ধরিয়ে দেয় মির্জা সাহেব। এগুলো কিন্তু মিহিরকে দেখাবে না, ছিনিয়ে নিবে। ছেলেটা বজ্র লোভী। লোকটার এত টাকা পয়সা, কিন্তু ভোগ করার মতো কোনো জায়গা নেই, সেই জন্যই বিপথে ঢালেন। তিনি চাইলে এই টাকাগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেন না কেন? সৎপথে কেন ঢালেন না? এসব ভাবতে ভাবতে মিহিরের বিল্ডিংটার সামনে এসে গাড়ি দাঁড়ায়। শিউলি নামে, রহিমা খালা এগিয়ে আসে। মির্জা সাহেব শেষ একটা কথা বলে, মাঝে মাঝে আসবো, তখন অন্তত মুখ গুমরা করে থেকো না। রহিমা খালা পেছন পেছন শিউলির হাঁটা দেয় তার সেই ঘরের উদ্দেশ্যে, যা তার জীবনটাকে নরক করে দিয়েছে। দিন গড়িয়ে যায়, শিউলির আর বের হয় না। দিনে 4-5 জন পর্যন্ত কাস্টমার আসে, তাদের খুশি করতে হয়। এমনও হয় যে একজন চলে না যেতে আরেকজন এসে হাজির। নিজেকে বিশ্রাম দেওয়ারও সময় হয় না তার। সবকিছু মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় যে নেই তার।
মন খারাপের সময় শুধু কাঁদে, আগের স্মৃতিগুলো মনে করে চোখের পানি ফেলে। কখনো বা জানালার পাশে দাঁড়িয়ে দূরের আকাশটা ছোঁয়ার ব্যর্থ চেষ্টা করে। আকাশ ছোঁয়া যেমনই অসম্ভব, তেমনি এই ঘর থেকে বের হওয়াও অসম্ভব। মাঝে মাঝে মির্জা সাহেবও এসেছে, তাও বছরখানেক আগে। ঘুরতে নিয়ে যেত বাইরে, তার ওসিলায় বাইরে পৃথিবীটাকে কিছুটা হলেও দেখা হয়েছে। লোকটা নেই, এক বুক যন্ত্রণা আর কষ্ট নিয়ে পরবারে চলে গেছে। শুনেছে মারা যাওয়ার পর নাকি তার ছেলেটাও আসেনি। হাইরে সমাজ, হাইরে পৃথিবী, ফিক করে হেসেছিল তখন। তাছাড়া কি বা করতে পারে সে? এত টাকা অথচ সুখ নেই, কি হবে এত টাকা দিয়ে? কেন মানুষ টাকার পেছনে ছুটে? উত্তরগুলো অজানা তার। মাঝে মাঝে রহিমা খালা তার সঙ্গ দেয়, মাথায় তেল দিয়ে দেয়। রহিমা খালার প্রতি যেমন ভালো জন্মেছে, তেমনি রহিমা খালাও তাকে মেয়ের মতোই ভালোবাসে। শুধু এই নরক থেকেই বের করতে পারে না। সম্ভবও না। এই সিকিউরিটির মধ্যে কি করে তাকে সাহায্য করবে? কয়েকদিন ধরে মাথায় কিছু একটা ঘুরছে শিউলির। সে ঠের বুঝতে পারছে তার জীবন শেষ পর্যায়ে চলে এসেছে। যা করার তাড়াতাড়ি করতে হবে। সকালে গোসল সেরে জানালার পাশে বসে চুল শুকাচ্ছিল সে। শরীরটা জ্বর জ্বর করছে। হয়তো আজকে ভালো সার্ভিস দিতে পারবে না। আজকে কারোর সাথে শোয়ারও ইচ্ছে নেই। এটা খালার মাধ্যমে মিহিরকে বললে কেমন হয়? এই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে সে। এখন আর আগের মতো চিৎকার বা ছটফট করে না। কাস্টমার আসলে নিজের থেকেই জামা কাপড় খুলতে থাকে। কাস্টমারের জবরদস্তি করার প্রয়োজন পড়ে না। রহিমা খালাই তাকে বারবার বলেছে স্বাভাবিক থাকতে, তাছাড়া তার কোনো পথ খোলা নেই। শিউলি সেটা বুঝতে একটু দেরি হয়েছে। খালা, বল। খালা, আমার শরীরে জ্বর খুব। তুমি মিহির বাবুকে বলে আজকে ছেড়ে দাও না আমায়। রহিমা খালা শিউলিকে পরখ করে দেখে। সত্যিই তো জ্বর। ঠিক আছে, বলে দেখি দেখি কি বলে। খালা চলে গেল। খানিকক্ষণ বাদে মুখটা গোমরা করে ফিরে আসলো। মিহির বলল শিডিউল দেওয়া হয়ে গেছে, আপাতত 3 জন আছে, আজকে আর তোর জন্য নেবে না। শিউলির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। রহিমা খালা চোখের পানি মুছে দিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দেয়। শিউলি ডাকে, খালা, কিছু বলবি? খালা, আমার পেটের বাচ্চার পরিচয় কি? কেডাই হের বাপ? তুমি কি কিছু জানো? রহিমা খালা অবাক হয়। শিউলির পেটে বাচ্চা? কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। বুঝতে পারে এখানকার মেয়েরা পেটে বাচ্চা আসাটাই তো স্বাভাবিক। মিহির জানতে পারলে অ্যাবর্শন করাবে। এভাবেই নিয়ম চলে আসছে। কয় মাস মা? 4 মাস। মিহিরকে বলতে হবে তোর অ্যাবর্শন করাতে হবে। শিউলি উঠে গিয়ে খালার পা ধরে কেঁদে ওঠে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আল্লাহর দোহাই লাগে খালা, ওই শয়তানটারে তুমি কিছু কইও না। কি করতে চাস তুই? যা হবার আইজই হবে, তুমি শুধু দেখো খালা। কাস্টমার চলে আসে। রহিমা খালা দ্রুত চলে যায়। লোকটাকে ঘরে ঢুকতে দিয়ে বলে, আমাকে একটু সময় দিবেন, হাত মুখ ধোবো। লোকটা হেসে উত্তর দেয়, তাড়াতাড়ি করিস, আমার হাতে সময় কম। হুম। চারদিক আধারে ঢেকে যায়। নিস্তব্ধতা বিরাজ করে। সকলের ঘরে কাস্টমার ঢুকলেও শিউলির আজ ছুটি, জ্বর বলে। শিউলি ঘর থেকে বের হয়, মিহিরের ঘরে উকি দেয়। মিহির তখন নেশায় সরঞ্জাম সাজাচ্ছে। শিউলিকে দেখে বলে, এখন জ্বর কেমন? একটু ভালো লাগছে। কাল সার্ভিস দিতে পারবে? পারমু। আর কিছু বলবে? হ। ভেতরে আয়। শিউলি ভিতর ঢোকে। রহিমা খালা শিউলিকে ভিতরে যেতে দেখে বুকটা তার কেঁপে ওঠে। কি জানি কি ঘটতে চলেছে। একটা কথা কমু? বলো। আপনি তো আমার স্বামী, আমি আপনার বউ, ঠিক না? হুম। তাও একটা দিনও আমার লগে শুলেন না কেন? 2 বছর পর হঠাৎ এই কথা কেন? হঠাৎ মনে হইল তাই। একটা জিনিস তামু, বলো। আজ আমি আপনার সেবা করবার চাই। আজকের রাইটটা বউয়ের মর্যাদা চাই, দেবেন? খানিকটা অবাক হয় মিহির। মেয়েটার কোনো মতলব নেই তো? হঠাৎ এমন কথা বললে যে? এরকম বোকা মেয়ে করবেটা কি? ঠিক আছে, বসো আমার পাশে। দরজাটা দেমু? দাও। শিউলি দরজা লাগাতে গিয়ে দেখে রহিমা খালা বাইরে বসে আছে। খালার চোখে মুখে বিষণ্ণতার ছাপ।
শিউলি মেকি হেসে দরজাটা লাগিয়ে মিহিরের পাশে বসে। মিহির ড্রিঙ্ক করতে শুরু করে। শিউলি গ্লাসে ঢেলে দেয়। অনেকটা। মাথাটা ঘুর ঘুর করে মিহিরের। আর না, নেশা হয়ে গেছে। মিহির অস্পষ্ট সুরে বলে, তুমি নাকি হেভি জিনিস, সব কাস্টমার তোমার প্রশংসা করে, সবাই তোমার সাথে শুতে চায়। আপনিও শুন। মিহির আস্তে আস্তে শিউলির উপরে ঝাঁপিয়ে পড়ে। শিউলি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। মিহিরের সাথে খুব অন্তরঙ্গ হওয়ার সময় জামার ভেতর থেকে ছুরিটা বের করে সাবধানে ওর তলপেটে ঢুকিয়ে ঘোরাতে থাকে। চিৎকার করতে থাকে সে। গলাটা টিপে ধরে গলায় ছুরিতে বসিয়ে দেয়। তারপর লিঙ্গটা কেটে আলাদা করে ফেলে। মিহির মেঝেতে পড়ে তোড়ফাড়ে লাফাতে থাকে। রহিমা খালা ভেতরে ঢুকে অবাক হয়। শিউলি ছুরি হাতে দাঁড়িয়ে আছে। ঘেমে গেছে ও। খালা বলে, কি করেছিস এটা? ঠিকই করছি খালা, একদিনের জ্বালা মিটলো আইস। ওরে না মারলে আরো মাইয়ার সর্বনাশ করতো। খালা ছুরিটা হাতে নিয়ে বলে, যা পালা, গ্রামে চলে যা, তোর দাদির কাছে যা, এখানে সবটা আমি সামাল দেব। যাওয়ার সময় খালাকে একবার জড়িয়ে ধরে কেঁদে ওঠে। মা হারিয়ে যেন মা পেয়েছিল সে, আজ আবার তাকে হারাতে হচ্ছে। ঘরে ঢুকে নিজের কাপড়টা পাল্টে তার পুরনো সেলোয়ার কামিজ পরে পুটলিটা নিয়ে বেরিয়ে পড়ে। অনেক কাজ বাকি তার। বাকি মেয়েগুলো দেখছে তাকে। শিউলি তাদের বলে, তোরাও স্বাধীন, যা বাড়ি চলে যা। শিউলি দ্রুত পায়ে হাঁটা দেয়। সবাই আজ শিউলির দিকে তাকিয়ে। তাকে কেউই আজ বাধা দেবার নেই। গেটম্যানও ভয়ে রাস্তা ছেড়ে দিয়েছে। বিল্ডিংটার বাইরে দাঁড়ায় সে। অনেকদিন পর বাইরের পৃথিবীটাকে দেখছে। যদিও রাস্তাটা অনেক শুনশান, গুটিগত গাড়ি ছাড়া আর তেমন কিছু দেখাই যাচ্ছে না। হঠাৎ গেটের দিকে চোখ যায় তার। রুমের অন্য মেয়েরাও খুশি মনে বাড়ি ফিরছে। একজন এসে তার হাতটা শক্ত করে ধরে বলল, কখনো ভাববার পারে নাই যে এই নরক থেকে বাইর হমু, তোরে কি যে কই। বলেই মেয়েটা শিউলিকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। শিউলি মনে মনে খুশি হয়। আজ তারা সবাই স্বাধীন। একটা রিস্কা ডাকে। এই শহরের কিছুই চেনে না সে। জিজ্ঞেস করতে করতে ফিরতে হবে। স্টেশনের নামটাই শুধু মনে আছে তার। বাড়ি ফেরার তাই যথেষ্ট। বড্ড শান্তি লাগছে আজ। ক্লান্তির অবসান ঘটতে চলেছে। আর কোনো ক্লান্তিই যেন ক্লান্তি নয়। এখন যা হবার ভালোই হবে। মনে মনে মেকি হাসে শিউলি। আস্তে আস্তে রিস্কা এগিয়ে যায় স্টেশনের দিকে। স্টেশন থেকে নামে শিউলি। অবাক হয়ে যায় সে। গ্রামে যাওয়ার রাস্তাটা পাকা হয়ে গেছে। অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে। একজন চিৎকার করছে, কুসুমপুর কুসুমপুর কুসুমপুর, এই কুসুমপুর। শিউলি এই একটা অটোর সামনে গিয়ে বলে, কুসুমপুর কয় টাকা ভাড়া? হাসার সম্মুখে অটোওয়ালা বলে ওঠে, কুসুমপুরের কোথায় নামবেন? মোড়েই নামবো। 50 টাকা আপা। শিউলি আচ্ছা বলে অটোতে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে আরো কয়েকজন যাত্রী আসে। অটো ছাড়ার সময় হলে অটোটা ছাড়ে। শিউলির মুখটা যেন শুকিয়ে গেছে। মাথার সামনের চুলগুলো উঠছে। অনেকদিন পর গ্রামের বাতাস গায়ে লাগছে। মনটা জুড়িয়ে যায়। শিউলি বাইরে তাকায়। ধানের ক্ষেত হলুদ হয়ে উঠেছে। অনেকেই তাদের ধান কেটে মাথায় করে গোলায় তুলেছে। সবুজের মাঠে হলুদের সমারোহ দেখতে দারুণ লাগে তার। হঠাৎ অটো থেকে দেখতে পায় দূরে একজোড়া কপতির খুনসুটিতে মত্ত। সে হাসে। এক সময় মন্টুদাও এভাবে খুনসুটি করত। নিজ গ্রামের রাস্তাটা আস্তে আস্তে পরিচিত হয়ে ওঠে। এই তো সামনেই মোড়। আপা নামেন। অটোওয়ালার কথায় স্বস্তির ফিরে পায় শিউলি। চিরচেনা মোড়টা দেখে অবাক হয়। অনেকটা বদলে গেছে। কাঁচা দোকানের বদলে পাকা দোকান উঠেছে। দোকানে অসংখ্য বেড়েছে, সাথে মানুষেও। পুটলি থেকে 50 টাকার নোটটা বের করে ভাড়া দিয়ে বাড়ির দিকে হাঁটা দেয় সে। একজন পেছন থেকে বলে ওঠে, শিউলি না এটা? শিউলি পেছন ফিরে লোকটাকে দেখে সহজেই চিনতে পারে। গোলজার চাচা বাবার বন্ধু মানুষ। আগে তার দাড়ি কালো ছিল, এখন অনেকটাই পেকে গেছে। চাচাকে দেখে মেকি হাসে শিউলি। চাচা ভালো আছেন? হ মা, তুমি ভালো তো? আছি চাচা।
আর কোনো কথা বলে না সে, মুখ থেকে কোনো কথা বের হয় না। গোলচার চাচা তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। শিউলি মেকি হেসে বাড়ির পথে হাঁটতে থাকে। গ্রামের অনেক পরিবর্তন তার চোখে পড়ে। বড় বড় অনেক গাছই নাই, কেটে ফেলা হয়েছে। রাস্তার পাশে কয়েকটা দিঘি ছিল, ভরাট করে দালান উঠেছে। রাস্তায় দাঁড়িয়ে চারদিকে তাকায় সে, সব যেন কল্পনা মনে হয়, অথচ কাল অবধি সে বন্দি ছিল, অনিশ্চিত জীবনে জড়িয়েছিল, যার কোনো গন্তব্য ছিল না। শুধু কাস্টমারকে খুশি করাই যার প্রধান উদ্দেশ্য ছিল। খাওয়া দাওয়া, সেজে গুজে থাকা আর বিছানায় এক একজনের খাইশ পূরণ করা, সেসব কথা ভাবতেই যেন চমকে ওঠে সে। সারা শরীরে শিহরণ জাগে, ঘামে জবজব করে। গ্রামের কয়েকজন তার সাথে কথা বলার চেষ্টা করেছে। শিউলির ইচ্ছে হয় না কথা বলতে। কথা বলে কি লাভ? তার মতো পাপী হয়তো এই সমাজেই নেই, মনে মনে ভাবে সে। বাড়ির সামনে একটা কবর, চমকে ওঠে সে, দাঁড়িয়ে পড়ে। কার কবর এটা? মেহেরজান বুড়ির নয় তো? তার মানে দাদি আর নেই? চোখের কোণায় জল চলে আসে, শেষ সুতাটাও যেন ছিঁড়ে যায়। হঠাৎ ঘর থেকে আওয়াজ আসে, বৌমা এক গ্লাস পানি দাও তো। রান্নাঘর থেকে একজনের উত্তর শোনা যায়, আনতেছি মা। মার দাদি তো ঘরে, তাহলে কার কবর এটা? শিউলির কোনো কিছুই মাথায় আসে না। জায়দা বানু পানি নিয়ে ঘরে যাওয়ার সময় উঠোনে শিউলিকে দেখে চমকে ওঠে। পানির গ্লাস পড়ে যায়, মুখ থেকে বের হয়। শিউলি, দ্রুত এগিয়ে আসে সে, শিউলিকে জড়িয়ে নিঃশব্দে কেঁদে ওঠে। শিউলি পাথরের মূর্তির মতো দাঁড়িয়েই থাকে, কোনো জবাব দেয় না। কবরের সামনে গিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলে, সোহাগদা আমারে একলা ফালাইয়া চইলা গেল। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে শিউলির। সেই ছোট ভাইটা আর তাহলে নাই? তাহলে কে বুবু বুবু বলে ডাকবে তাকে? দাওয়ায় বসে পড়ে শিউলি। জাহেদা ভানু আর মেহেরজানকে পানি দিতে যায় না। 2 বছর পর সতীনের মেয়েকে দেখে তারই কাছ ঘেঁষে বসে পড়ে। মেহেরজান বিবির আর কোনো আওয়াজই আসে না। বুড়ি চুপ হয়ে গেছে, বুঝতেও পারেনি তার আদরের নাতনি তার কোলে ফিরে এসেছে। মা, আমারে ক্ষমা কর, তুই তোর উপরে অন্যায় করছি। মনে হয় এর জন্যে আমার সোহাগ আমার থেকে আলাদা হয়ে গেল, আমার আর থাকলো না রে মা। বলে কাঁদতে থাকে জায়দা বানু। শিউলির মুখ ফুটে যেন কোনো কথাই বের হয় না, চুপচাপ থাকে। ঘর থেকে বুড়ির চিৎকার আসে, বউ আবার কান্দোস কেন? আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, কান্দ না। শিউলি বুড়ির কথা শুনেও কোনো আগ্রহ দেখায় না, খানিকটা জড়িয়ে নিয়ে বলে, 30,000 টাকা শস্য মা? টাকার কথা শুনে জায়দা বানু চুপসে যায়, কোনো কিছুই বলতে পারে না। যা করেছে সে অন্যায় করেছে, কি বা আর বলার আছে? মারে, আমারে ক্ষমা কর, তুই টাকা পাইয়া সব ভুলে গেছিলাম। জানো মা, ওইখানে মেলা সুখ আছিল আমার। সারাদিনে খাওয়া আর সাজগোজ, শুধু দিনে 4-5 জন খদ্দেরকে খুশি করা লাগতো। পুরুষ মানুষের শরীর খুব সুখ পাইছি। শেষের বাক্য দুটো বলাতে কয়েকটা ফোঁটা পানি গড়িয়ে পড়ে। জায়দা বানু বুঝতে পারে সেদিন কেন এত জোরাজুরি করেছিল মর্জিনার মা। শিউলিরে দেয়া তাহলে ব্যবসা করায় মিহির। অনুতপ্ত হয়ে যায় সে, মুখে কথা ফোটে না, শুধু নিঃশব্দে চোখের জল ফেলতে থাকে। মা, আমার এক মুঠ ভাত দিবি? কতদিন নিশ্চিন্তে খাইনি। জাহেদা বেগম দ্রুত রান্নাঘর থেকে 1 থালা পান্তা আর কাঁচামরিচ আর পেঁয়াজ আনে। হাত ধোয়া বাদ দিয়ে ঘপ ঘপ করে পাগলের মতো খেয়ে নেয় শিউলি। অনেকদিন বাদে তৃপ্তি সহ খায় সে। খাওয়া শেষে পুটলির ভেতর থেকে টাকার বান্ডিল কয়টা জায়দা বেগমের হাতে ধরিয়ে দিয়ে বলে, এইখানে মেলা টাকা আছে মা, তোমার কামে লাগবো। তোমার জন্য আর কিছুই তো করবার পারলাম না। টাকাগুলো হাতে নেয় না জায়দা বানু, কাঁদতে থাকে। শিউলির টাকাগুলো তার ছেঁড়া আঁচলের উপর রেখে মেকি হাসে। মারে, তোর চইলা যাওয়ার দিন মিন্টু মেয়া ইঁদুর মারার বিষ খাইয়া মইরা গেছে। মন্টুদা মরে গেছে? একটু অবাক হয় শিউলি। মন্টুদা তার কথা রেখেছে।
তোরে না পাইলে আমি বাসুম না শিউলি। ঠিক করে হেসে ওঠে সে। জায়দা বানু তার হাসির অর্থ বুঝতে পারে না। খুব ক্লান্ত লাগছে তার। দাদির কাছে যাওয়া দরকার। কেড়ায় শিউলি দাদির পাশে বসে। অনেকদিন শরীরের স্পর্শ না পেয়ে বুড়ি তাকে ভুলে গেছে। গলায় স্বর নিচু করে বলে, আমি দাদি শিউলি। মেহেরজান বিবির নাতনিকে পাবার জন্য পাগলের মতো হাতড়াতে থাকে। শিউলি দাদির হাত দুটো চাপটে ধরে। দাদি হাও মাও করে কেঁদে ওঠে। সে কাঁদে না, চোখের পানি কবেই শুকিয়ে গেছে। অনেকক্ষণ দাদির কোলে মাথা রেখে শুয়ে থাকে সে। মেহেরজান বিবি অনেক কথাই বলে, 2 বছরের ঘটে যাওয়ার অনেক কিছুই। মন্টু মারা যাওয়ার দিন তাকে কবর দেওয়া নিয়ে গেলে গোলযোগ তৈরি হয়েছিল, তাও বলতে ভুল করেনি বুড়ি। শেষ পর্যন্ত তাকে জঙ্গলের পাশেই কবর দেওয়া হয়েছে। বিষ খেয়ে মরেছে বলে তেমন কেউ জানাজায় যায়নি, শুধু হাতে গোনা কয়েকজন ছাড়া। মন্টু তার অবস্থা দেখে চোখে জল আসে তার। নিঃশব্দে চোখের পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর শিউলি মুখ খুলে বলে, দাদি তোমাগর আদরের জামাই গত 1 বছরে একটা দিনও আমার লগে সই নাই। আমার পেটের ভেতরে যে বাচ্চাটা বাড়তেছে আমি নিজেও জানি না হের পরিচয় কি, কেডা হের বাপ। কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো শিউলি। এবার তার চোখের পানির বাদ মানবে না। আদরের নাতনির এরকম কথা শুনে অবাক হয়ে যান মেহেরজান বিবি। কি বলবেন সেটা ভেবে পান না, তবুও কাঁপা কাঁপা গলায় বলেন, কি কস পুরামহি, তার লগে এতদিন সংসার করছিস, মিহির কই? চোখের পানি মুছে ফেলে শিউলি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। দাদির গুরু থেকে মাথা তুলে অস্পষ্টভাবে বলে, সংসার। শব্দটাকে তাচ্ছিল্যের সাথে উপস্থাপন করে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যায়। মেহেরজান বিবি অবাক বনে দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও নাতনির দিকে তাকিয়ে থাকে। শিউলি দরজা দিয়ে বের হয়ে মাঠের দিকে হাঁটা দেয়। পেছন থেকে বৃদ্ধার চিৎকার ভেসে আসে। কই যাস পুরামুখী? বৃদ্ধার কথা তার কানে পৌঁছায় না। সে হাঁটতেই থাকে। মাঠ পেরুলি জঙ্গল। মন্টুদাও ওইদিকেই গড়ে চড়াতো। এখন সেখানেই তার কবর। আচ্ছা, সেও যদি মারা যায় তবে মন্টুদার পাশেই তাকে রাখা হবে, তাই তো? এমনই তো হয়েছে মন্টুদার সাথে। কেউ জানাজায় আসবে না, না আসুক, পতিতার আবার জানাজা। মন্টুদার কবরের পাশে ধপাস করে বসে পড়ে শিউলি। চারপাশটা ভালো করে দেখে, কেউ নেই। অথচ এক সময় গোবর কুড়াতে এখানে কত মানুষ আসতো। গরু চড়াতে রাখালরা আসতো। এখন ধুধু করছে সবটা। দাদির কাছ থেকে আসার সময় মন্টুদার দেওয়া চুড়ি আর টিপ এবং মায়ের বিয়ের শাড়িটা এনেছে। জামার ভেতর লুকিয়ে রেখে এ পথটা এসেছে। দাদি হয়তো টের পায়নি। মন্টুদার কবরের পাশে কিছুক্ষণ চোখের জল ফেলে মিনমিন করে বলে, আমিও তোমারে সারা বাঁচবো না মন্টুদা, আমিও তোমারে ভালোবাসি। পরদিন ভোরের সূর্য ওঠে। পৃথিবীটা আলোয় আলোকিত হয়। গ্রামের চাষারা আস্তে আস্তে মাঠের দিকে ছোটে। জমিগুলোতে কাজের ধুম পড়ে যায়। ধান কাটা, ধান মাড়াই বা ঘরে তোলার প্রস্তুতি হতে থাকে। এমনি সময় দূর জঙ্গলের পাশে একজন রমণীর দেহ গাছে ঝুলতে থাকে। লাল বেনারসি শাড়ি পরা, কপালে টিপ দেয়, হাতে লাল চড়ি। বধূবেশের রমণীতে বেশ লাগছিল। মন্টু মিয়ার পাশের বটগাছে ঝুলছে তার দেহ। এক কৃষকের চিৎকারে কাজের দিকে চোখ না গিয়ে সকালের চোখ পড়ে ঝুলন্ত লাশটার দিকে।